ঘটনাক্রমে শোনা যায় আসমান সিং এর খুব শখের একটি সাদা ঘোড়া ছিল, যে ঘোড়াটি যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিল। এটা ছিল আসমান সিং এর খুব প্রিয়। মৃত্যুর আগে নাকি আসমান সিং ঘোড়াটিকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন এবং জড়িয়ে ধরে নাকি অনেক কান্নাও করেছিলেন। আসমান সিং এর ফাঁসির পর রহস্যজনকভাবে তার সাদা ঘোড়াটিকে কেউ আর খুঁজে পায়নি। আসমান সিং মারা যাওয়ার পর রাতের আধারে মানুষ কিছু অদ্ভুত শব্দ শুনতে পাওয়া শুরু করে। টগবগিয়ে বন জঙ্গল ভেঙে চুরমার করে ঘোড়া ছুটছে, আর ঘোড়া যেরকম শব্দ করে ডাক দেয় ওই রকম ডাক দিচ্ছে, আর কে যেন বলছে, যা যা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে চল, এভাবে বলছে। এক পর্যায়ে ধীরে ধীরে চারদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়ে এবং ভয়ঙ্কর এক আতঙ্ক ভর করে তৎকালীন এলাকাবাসীর মাঝে। আস্তে আস্তে রাতের আধারে মানুষের চলাফেরা শিথিল হয়ে পড়ে। কেউ যেন রাতের আধারে বের হতেই সাহস পায় না। অনেকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন বিভিন্ন হুজুর কবিরাজ ডেকে এই সমস্যার সমাধান করার জন্য, কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে পারেন নাই। এমন একদিন ওই সময়কার একজন ব্যক্তি আফসার উদ্দিন আকন্দ নামের একজন ভদ্রলোক, ইনি বৃদ্ধ ছিলেন। তিনি আমিরাবাদ বাজার থেকে বাজার করে রাতের বেলায় ফিরছিলেন সুজাবাদ গ্রামের দিকে নিজ বাড়িতে। তখন হয়তো বা রাত আনুমানিক 8টা কি 8:30 হবে। এমন সময় তিনি টের পান বন জঙ্গল ভেঙে চুরে একাকার করে কেউ যেন ঘোড়া ছুটে আসছে। তখন তিনি রাস্তার পাশে যে যাবেন সেই সুযোগও নেই, মনে হচ্ছিল উনি নড়তেই পারছেন না। তার সামনে দিয়ে প্রবল বেগে ছুটে আসছে আসমান সিং ঘোড়ার পিঠে বসে, আর ঘোড়ার পিঠে বসা আসমান সিং এর হাতে খোলা তরবারি। আসমান সিং এর এমন ভয়ঙ্কর রূপ দেখে তিনি হতবাক হয়ে প্রবল আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ধীরে ধীরে উনি পুরো ঘটনা খুলে বললেও উনি এতটাই ভয় পেয়েছিলেন যে এই ভয়ের কারণে উনি মৃত্যুবরণ করেন। কলিমুদ্দিন নামক এক ব্যক্তি ছিলেন, তিনি পেশাগতভাবে মাঝি ছিলেন, যার বাড়ি ছিল নলসিটির 60 পাকিয়া গ্রামে। তিনি নৌকা যোগে আসমান সিং এর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনো এক রাত্রে তখন তিনি হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনতে পান, যেন নদীর চর দিয়ে ভয়ানক আকারের একটি সাদা ঘোড়া আর তার পিঠে বসা এক সওয়ারি হাতে খোলা তরবারি নিয়ে নদীর বুকে চড়ে থাকা পানির উপর দিয়ে টক বগিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি নৌকার উপর মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলেন। তবে তার ভাগ্য ভালো যে তার সাথে আরো কিছু লোকজন ছিল নৌকার মাঝে, তারাও এটা দেখেছিলেন। শেষ যাত্রায় তিনি বেঁচে গেলেও চিরদিনের মতো তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। এভাবে চলতে থাকে মাস, বছর, যুগের পর যুগ। আসমান সিং আর তার ভয়ঙ্কর সাদা ঘোড়ার কাহিনী পরবর্তী সময়ে আসমান সিং এর বাড়ি কেন্দ্রিক শত শত ঘটনা ঘটেছিল, যা চলমান ছিল। পর্যায়ক্রমে আসমান সিং এর স্ত্রী দুর্গা রানী সবকিছু হারিয়ে এক প্রকার অচল হয়ে পড়ে। ধীরে ধীরে পুরোপুরি উনি পাগল হয়ে যান। এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে থাকেন। যতটুকু জানা যায়, আসমান সিং এর একমাত্র জীবিত কন্যা তারামণি সিংকে আসমান সিং এর ফাঁসির পর তার বিচারক ভাই ফটিক সিং সাথে করে কলকাতায় নিয়ে যান। কথিত আছে এমন কোনো সাহসী মানুষ ছিল না যখন আসমান সিং ও তার ঘোড়া রাতে চলাচল করত আর তার সামনে গিয়ে দাঁড়াতো। এমন সাহসী মানুষ খুঁজেই পাওয়া যেত না। পরবর্তী সময়ে 1980 সাল পর্যন্ত আমিরাবাদ থেকে সুজাবাদ ও রায়াপুর স্কুলের দক্ষিণ দিকে স্লুইস গেট বেরিবাদ পর্যন্ত সরব উপস্থিতি ছিল আসমান সিং ও তার ঘোড়ার। ফিরোজ আঙ্কেল যেমনটি বলেছেন, উনি একজন ভদ্রলোক যিনি আবির ভাইকে এই বিষয়ে বলেছেন। তো তার সমসাময়িক বন্ধুবান্ধবরা খুব ডানপিটে ছিলেন। তারা অধিকাংশ সময় তাদের কাচারি ঘরে ঘুমাতেন। সম্ভবত ভাদ্র মাসের দিন ধপাস ধপাস তাল পড়ছে এমন একটা সময়, কারণ ভাদ্র মাসে তো তাল পাকে। রাত তখন প্রায় আনুমানিক 1টা। হঠাৎ ঝনঝন ঝনঝন, টকবক টকবক, যা যা, আরো জোরে চল, আরো জোরে চল, ছোট আমার সাদা ঘোড়া, ছোট আমার প্রিয় ঘোড়া, এরকম শব্দ করতে করতে সামনের দরজা দিয়ে কে যেন ধেয়ে আসছে। এই দেখে তিনি জানালার ভেতর দিক থেকে নিজের চোখে স্পষ্ট দেখেছেন একটা বিশাল দেহী সাদা ঘোড়া, তার পিঠে বসা আছে কালো এক ছায়ামূর্তি, হাতে একটা খোলা তরবারি।
আসমান সিং আর তার ঘোড়ার ভয়ঙ্কর কাহিনী ছড়িয়ে পড়ে গ্রাম থেকে থানা। তৎকালীন শত শত মানুষ সাক্ষী ছিলেন সেই ভয়ঙ্কর ঘটনার। এক পর্যায়ে এই আসমান সিং আর ঘোড়ার যাত্রা শুরু হয়। পার্শ্ববর্তী আমিরাবাদ ষাটপাকিয়া থেকে রায়াপুর দক্ষিণের স্লুইস গেট নদীর পার, তারপর বেরিবাদ হয়ে আবার সেই সুজাবাদের আসমান সিংয়ের বাড়ির নদীর পাড়ের ফাঁসির স্থান সেই শিমুল গাছ পর্যন্ত। এভাবে তার চলাফেরার পরিধিটা আরো বড় হয়। আসমান সিংয়ের ঘোড়া যখন ছুটত তখন ঝনঝন আর ঘোড়ার খুরের ভয়ঙ্কর টগবগিয়ে ছুটে আসার শব্দ, এই আসমান সিংয়ের হাক ডাকের শব্দ অনেকেই শুনেছেন। তার ভিতর নলছিটির রায়াপুর খানবাড়ির পুলিশ অফিসার আয়েন আলী খানের পুত্র মোহাম্মদ ফিরোজ আহমেদ খান, তার বর্তমান বয়স ৬৮ বছর, তিনিও কিন্তু এই ঘটনার সাক্ষী। আসমান সিংয়ের বাড়ির পেছনে যে নদীটি রয়েছে, উক্ত নদীর নাম বিষখালী নদী। বরিশাল থেকে যদি রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, পিরোজপুর, খুলনা এদিক দিয়ে যদি যেতে হতো, তৎকালীন শুধু এই নদীপথেই যাওয়া লাগতো। কথিত আছে সন্ধ্যার পরে বিষখালী নদীর আসমান সিংয়ের বাড়ির সুজাবাদ চ্যানেল এলাকা দিয়ে কেউ সহজে পার হতে পারত না। হয় নৌকা ডুবে যেত, না হয় কোনো না কোনোভাবে কেউ নদীতে পড়ে হারিয়ে যেত। পরবর্তীতে লাশ ভেসে উঠত। এতক্ষণ তো আমরা বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো শুনলাম। এবার আসুন আমরা বর্তমান সময়ের কাছাকাছি সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় চলে আসি। একটি ঘটনা বর্ণনা করেছেন আবির ভাইয়ের যে গ্রাম নারকেলবাড়িয়া, এই নারকেলবাড়িয়া গ্রামের কয়েকজন প্রবীণ মুরব্বী, আব্দুল কাদের মাঝি, মনসুর আলী মৃধা, আব্দুস সোবহান মোল্লা তাদের মধ্যে উল্লেখযোগ্য। তো তাদের মুখের বর্ণিত ঘটনাটা যেরকম আবির ভাই ছোটবেলা থেকে শুনেছেন নিজ কানে, সেগুলো উনি বর্ণনা করেছেন। আসমান সিংয়ের বাড়ির ভয়ঙ্কর ঘটনার কথা কিন্তু আবির ভাই ওনার প্রয়াত মায়ের মুখেও শুনেছেন একাধিকবার। একটি লাশ কেন্দ্রিক ঘটনা বর্ণনা করেছেন আব্দুস সোবহান মোল্লা, যিনি ১২-১৩ বছর আগে মারা গিয়েছিলেন। ঘটনার সময়কাল ১৯৮৩ কি ৮৪ সাল। তিনি যেমনটি বলেছেন যে তার স্ত্রীর কয়েকজন আত্মীয় স্বজন, তারপর তার স্ত্রীর একজন বড় ভাই, নাম হলো আব্দুল মান্নাফ, যাদের বাড়ি ছিল রাজাপুর বাদুরতলা নামক স্থানে, তিনি হঠাৎ করে কলেরায় আক্রান্ত হয়ে প্রচুর অসুস্থ হয়ে পড়েন। এই খবর পেয়ে এই সোবহান মোল্লা তার স্ত্রীকে নিয়ে আব্দুল কাদের মাঝির ছাউনিওয়ালা নৌকা, যেটাকে ওই সময় ওনাদের এলাকায় কেয়ারের নৌকা বলতো, ভাড়া করে, ওই নৌকাটা ভাড়া করে উনি শ্বশুর বাড়িতে যান। এক পর্যায়ে দুপুরের দিকে তিনি পৌঁছে দেখেন তার শ্যালকের অবস্থা খুব গুরুতর। তখন সিদ্ধান্ত নেন যে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে যাবেন। তখন সকলেই সহমত পোষণ করেন। এক পর্যায়ে সোবহান মোল্লা ও তার অপর এক শ্যালক সহ আব্দুল মান্নাফকে কাদের মাঝির নৌকা যোগে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে যেতে সক্ষম হন। তবে সন্ধ্যা হয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার আব্দুল মান্নাফকে মৃত বলে ঘোষণা করেন। তখন কিন্তু রাত হয়ে গিয়েছে, তবে গভীর রাত বিষয়টা এরকম না, সন্ধ্যার ঠিক পরপরই যেরকম রাত হয়, এশার একটু আগে, এশার আজানের একটু আগে, ওই রকম সর্বোচ্চ 7টা কি 7:30 বাজে এরকম আর কি সময়। তো এই সময় আব্দুস সোবহান মোল্লা, ওনার যে অপর শ্যালক, তিনি তো তার ভাইয়ের মৃত্যুতে অনেক কান্নাকাটি করছেন। তখন আব্দুস সোবহান মোল্লা বলে যে এখন কান্নাকাটি করে কি হবে, ধৈর্য ধরো, লাশ তো বাড়িতে নিয়ে যেতে হবে। তখন এই আব্দুল কাদের মাঝি বলেন, এখন কি লাশটা নিয়ে যাওয়া ঠিক হবে? আব্দুস সোবহান মোল্লা ছিলেন খুবই সাহসী এবং একরোখা স্বভাবের, আর বদমেজাজি মানুষও ছিলেন বটে। তিনি বলেন যে এখনই লাশ নিয়ে যাব, কিসের ভয়, কোনো ভয় নাই, চলো আল্লাহর নাম নিয়ে। এক পর্যায়ে তারা রওনা হন লাশ নিয়ে সোবহান মোল্লার শ্বশুরবাড়ি বাদুরতলা এলাকার উদ্দেশ্যে। নৌকার মোট 3 জন সদস্য আর একটা লাশ। এক পর্যায়ে নৌকা চলতে চলতে আসমান সিংয়ের সুজাবাদের বাড়ির ঠিক পেছন পর্যন্ত যখনই আসছে, তখন কেমন যেন নৌকা আস্তে আস্তে একে একে পারে ভিড়ে যায়। আব্দুল কাদের মাঝি এবং নৌকার সামনে বসা সোবহান মোল্লা শত চেষ্টা করেও নৌকাটা ঠিকভাবে চালাতে পারছিল না, একা একাই পারে ভিড়ে যায়। তাদের অনিচ্ছা সত্ত্বেও নৌকা পারে ভিড়ে যায়। আসলে ওটাই কিন্তু সেই ভয়ঙ্কর জায়গা আসমান সিংয়ের বাড়ি, যেখানে নৌকাটা একা একে পারে ভিড়ে গিয়েছিল। আব্দুল কাদের মাঝি দেখেন হঠাৎ করে লাশটি উঠে বসে পড়ে এবং বলতে থাকে, এই আমাকে নামিয়ে দে এখানে।
তখন আব্দুল কাদের মাঝি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ওই নৌকাতেই লুটিয়ে পড়েন। পেছন থেকে চিৎকার শুনে আব্দুল সোবহান মোল্লা ফিরে তাকায় এবং উনি ভরা জ্যোৎস্নার আলোয় দেখতে পান তার শ্যালকের মৃতদেহ উঠে বসে পড়ছে এবং বলছে, এই আমাকে এখানে নামিয়ে দে। সোবহান মোল্লা তো যা বোঝার বুঝে ফেলেন। তিনি দেরি না করে তার হাতে থাকা বৈঠা দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকেন ওই লাশের উপরে। অনেকগুলো আঘাত করার পর ওই লাশটি আবার পড়ে যায় বলতে লাশের পূর্বের অবস্থায় চলে যায়। এ সময় সোবহান মোল্লা কিন্তু প্রচণ্ড ভয় পান, যদিও বা উনি খুবই সাহসী মানুষ ছিলেন। তবে উনি সাহস না হারিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সোবহান মোল্লা কাদের মাঝির মাথায় পানির ঝাপটা দিলে তারও জ্ঞান ফেরত আসে। পরবর্তী সময়ে তারা আবারও রওনা হন। তখন সোবহান মোল্লা বলেন যে তার ছোট শ্যালককে উনি বলেন যে তুই মাঝির সাথে বস, যা কিছু হয়ে যাক ভয় পাবি না, আর যদি কেউ ভয় পাস তাহলে কিন্তু আমরা কেউই বাঁচবো না, আমরাও লাশ হয়ে যাব এই লাশের সাথে। এরপর তারা যতটুকু দোয়া দুরুদ জানতেন তাই পড়া শুরু করে রাত প্রায় 1:45টার দিকে লাশ নিয়ে আল্লাহর রহমতে সহি সালামতে বাড়িতে ফেরত আসতে সক্ষম হন। তখন আত্মীয় স্বজনরা নৌকা থেকে লাশ উঠিয়ে নিয়ে যায় এবং কাদের মাঝি সহ সোবহান মোল্লা সহ সবাই হাত মুখ ধুয়ে ঘরে ঢোকেন। পরের দিন সোবহান মোল্লা বলেন যে উনি দেখেছিলেন যে অনেক বড় বড় বিশাল দেহী শেয়াল নৌকার পাশে পাশে দৌড়াচ্ছিল, কিন্তু উনি কাউকে কিছু বলেন নাই। অন্যরা অবশ্য এটা দেখে নাই, কিন্তু উনি এটা দেখেছিলেন। তখন উনি নাকি বুঝতে পেরেছিলেন এগুলো কোনো সাধারণ শেয়াল নয়, এগুলো লাশ খেয়ে খুব ভয়ঙ্কর পিশাচ। যদি একবার নৌকায় উঠতে পারত তাহলে লাশের পাশাপাশি ওনাদেরকেও খেয়ে ফেলত। তাই সোবহান মোল্লা ভয় না পেয়ে শক্ত হাতে প্রতিকার করতে চেয়েছিলেন। আশ্চর্যজনকভাবে কাদের মাঝি ও সোবহান মোল্লা ধীরে ধীরে বেশ অসুস্থ হয়ে পড়েন। তবে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে পরবর্তীতে তারা সুস্থ হয়েছিলেন। এলাকার প্রবীণ মুরব্বীরা বলতেন যে সহজে কেউ আসমান সিংয়ের বাড়ির পাশের নদী দিয়ে লাশ নিয়ে নাকি আসতো না, তাহলে ভয়ঙ্কর বিপদ হতো। লাশ নিয়ে আসলে আসমান সিংয়ের বাড়ির সামনে আসা মাত্র লাশের নৌকা হয় ডুবে যেত, নতুবা নৌকা টেনে ধরত অদৃশ্য কোনো শক্তি। কালের বিবর্তনে আসমান সিং এখন এক ইতিহাস, কিন্তু আসলে কি ইতিহাস? ওই নদীটার নাম বিষখালী নদী। ওই নদীতে এখনো নাকি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আসমান সিংয়ের এই ঘটনা নিয়ে কিন্তু বহু বছর পুঁথি পাঠ হতো। পুঁথি গান আমরা অনেকে শুনেছি, একটা বিশেষ সুর করে এই পুঁথি পাঠ করা হয়। তো এরকম পুঁথি পাঠ কিন্তু আসমান সিং, দুর্গা রানী, তারপর এই দুর্গা রানীর যিনি পরকীয়া প্রেমিক, তারপর আসমান সিং কিভাবে পতিতার প্রেমে মজে গিয়েছিলেন, তারপর এই ভয়ঙ্কর ঘটনা সবকিছু পুঁথি আকারে বহু বছর নাকি বিভিন্ন এলাকায় পঠিত হয়েছে। শুধু যে বরিশাল এলাকায় পঠিত হয়েছে বিষয়টা এরকম না, বাংলাদেশের পুঁথি সাহিত্যেও এই আসমান সিংয়ের ঘটনা নাকি রয়েছে। আসমান সিংয়ের যে বাড়ি, এই বাড়ির আশেপাশে এখনো নাকি কোনো বাড়িঘর সেভাবে হয়নি। মানুষ এখনো মাঝে মাঝেই নাকি ভয় পায়, এখনো নাকি আসমান সিংকে দেখা যায়। বিশাল দেহি একটা সাদা ঘোড়ার উপরে খোলা তরবারি হাতে আসমান সিং টকবগিয়ে ছুটে আসছে, আর ঘোড়াকে বলছে, যা ছুটে চল আমার প্রিয় ঘোড়া, ছুটে চল, আরো জোরে আরো জোরে। এরকম বলতে বলতে আসমান সিং ছুটে যায়। আসমান সিংয়ের যেই মেয়ে তো তার চাচার কাছে বড় হয়েছে, তার কি হয়েছে পরবর্তীতে জানা যায় না। আর আসমান সিংয়ের আর একটা মেয়ে, সে তো আসমান সিংয়ের হাতেই মারা গিয়েছে। আর আসমান সিংয়ের স্ত্রী দুর্গা রানীর সেই পরকীয়া প্রেমিকের কি হয়েছিল এটাও ওভাবে জানা যায় না। তারা কিভাবে নৌকা চলাচল বন্ধ করে দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছিল, আসমান সিং তিনি মারা যান। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আসমান সিং যখন মারা যায় তখন ছিল ভাদ্র মাসের অমাবস্যা তিথি। অনেকেই বলে থাকেন, বিশেষ করে যারা তান্ত্রিক কবিরাজ, তারা বলে থাকেন এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে যদি কেউ অপঘাতে মারা যায় বা অস্বাভাবিক মৃত্যু হয় বা গলায় ফাঁস দিয়ে মারা যায় বা কাউকে মারা হয়, ওই সময়ে
ওখানে যদি পিশাচ শ্রেণীর জিন থাকে সে নাকি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায়, সে ব্রহ্মদৈত্য হয়ে যায়। কথিত আছে এইভাবে যদি কেউ ব্রহ্মদৈত্য হয়ে যায় তাহলে তার বিনাশ করা খুবই কঠিন। সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং সে লাশ খেকো পিশাচ হয়ে যায় এবং তাকে কখনোই দমানো যায় না। তাকে যেই দেখবে তারই বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। আসমান সিংয়ের ঘোড়াটার আসলে কি হয়েছিল এটা জানা যায় না। ওই ঘোড়াটিকে কেউ জীবিত দেখেনি, কিন্তু আসমান সিংয়ের মৃত্যুর পর থেকে এরকম ঘটনা ঘটে। অনেকেই বলেন ওই সময় কোনো একটা পিশাচ ওখানে ছিল সেই গাছের কাছে, সেই হয়তোবা এরকম ভয়ঙ্কর শক্তিশালী হয়ে আসমান সিং হয়ে ঘুরে বেড়াচ্ছে আজও। সে কাহিনী আজও ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, এনামুল হক আবির ভাই এই বিষয়ে বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যায় পারদর্শী যারা আছেন, ওনার পরিচিত যাদেরকে উনি চেনেন যে তারা তান্ত্রিক, এনাদের সাথে কথা বলেছিলেন যে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে যদি কারো অপঘাতে মৃত্যু হয় তাহলে আসলেই এরকম ঘটনা ঘটে কিনা। তারা বলেছেন হ্যাঁ, ওখানে যদি পিশাচ শ্রেণীর কোনো জিন থাকে তাহলে তারা খুব শক্তিশালী হয়ে যায় এবং তারাই এরকম শক্তিশালী হয়ে মানুষকে ভয় দেখাতে থাকে এবং এদের শক্তি হয়ে যায় অসম্ভব রকমের বেশি, যাদেরকে সহজে দমানোই যায় না, যেটা আসমান সিংয়ের বেলায় হয়েছিল। প্রিয় লিসেনার্স, এক ঐতিহাসিক সত্য ঘটনা যেটা আজও ঘটে চলছে। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে। এমন একটি ঘটনা যা ইতিহাসের পাতায়ও রয়েছে, পুঁথি আকারে রয়েছে, আমাদের পুঁথি সাহিত্যেও আসমান সিংয়ের ঘটনা রয়েছে। এবার একটি ঘটনা যে আসলে কখন আমাদের চ্যানেলে বলতে পারবো এটাও ভাবতে পারিনি। যেটি আমাদেরকে ইমেইল করেছেন ইব্রাহিম সাহেব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভৌতিকগতার সকল শ্রোতাগণকে শুভেচ্ছা অভিনন্দন। তিনি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আরিফ। তিনি চট্টগ্রামের ভাটিয়ারি থেকে বলছেন এবং আজ যার ঘটনা তিনি শেয়ার করতে চান তিনি সম্পর্কে তার আঙ্কেল হন। তারা একই চাকরি করেন, কিন্তু বয়সে তিনি তার সিনিয়র। তো তিনি যার কথা বলছেন তার নাম আনোয়ার এবং ঘটনাটি তার এবং তার সন্তানকে নিয়ে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার ভাষাতেই তিনি যেভাবে শেয়ার করেছেন, ঘটনার সময় তখন 2001। তখন সেই ইব্রাহিম সাহেবের বয়স হচ্ছে 40 থেকে 42-এর কাছাকাছি। তার কোনো চাকরি ছিল না। তার ঘরে ছিল 2 মেয়ে আর 11 বছরের একটা ছেলে। ছেলের নাম জারিফ। আর তিনি বেকার থাকার কারণে প্রায় সময় ওই খাল, বিল, নদীতে মাছ ধরতে যেতেন। এমন করতে করতে মাছ ধরাটা তার একটা নেশায় পরিণত হয়। ঠিক তেমনি একদিন তার বন্ধুর সাথে তিনি রাতে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে এবং আরো 3 বন্ধু মিলে প্রায় 10টার সময় বের হয়ে যায়। তিনি যে জায়গায় মাছ ধরতে যাবে সেটা ছিল একটা বিল, আর বিলের পাশেই ছিল একটা পুকুর, আর পুকুরের একটা পাকা সিঁড়ি ছিল, মানে পুকুরের ঘাটলা আর কি। আর বিলের অপর পাশে ছিল একটা বড় আম গাছ, বাঁশঝাড়। তারা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। তাদের সাথে ছিল বড় একটা মাছ ধরার টেটা বা টোটা, অনেকে টেটা বলে, টোটা বলে। মাছ ধরে রাখার জন্য একটা বাজারের ব্যাগ ছিল আর একটা টর্চ লাইট ছিল। কিন্তু পুকুর পাড়ে আসতে তাদের অপর যে 2টা বন্ধু ছিল তারা বলে যে, বন্ধু আমরা যাব না মাছ ধরতে, তোরা যা, আমরা আছি এখানে। তারা না যেতে চাওয়ায় তিনি আর তার আরেকজন বন্ধু ছিল রফিক, তারা চলে যান বিলের মাঝখানে। তো বাকি 2 বন্ধু পুকুরের সিঁড়িতে বসেছিল। তো তারা যথারীতি মাছ ধরতে যান এবং মাছও পাচ্ছিল। তো তারা মাছ ধরতে ধরতে কখন যে সেই বাঁশঝাড়ের কাছে চলে এসছে এটা তারা খেয়াল করেন নাই। হঠাৎ রফিক বলে উঠল, ভাই অনেক বড় একটা মাছ। তো তিনি সাথে সাথেই টর্চ লাইট মারতেই মাছটা বাঁশঝাড়ের দিকে পালায়। কিন্তু বড় মাছ, লোভ সামলানো কষ্ট। তো তারা লোভ সামলাতে না পেরে ওই মাছের পিছু নেয়। তো হঠাৎ দমকা একটা হাওয়া আসে। এমনভাবে হাওয়া বইছিল যেন মনে হচ্ছে এক্ষুনি বাঁশঝাড়গুলো উপড়ে নিয়ে যাবে। তারা একটু পিছু হতেই সব নিস্তব্ধ হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে তারা খারাপ কিছুর পাল্লায় পড়ছে। তিনি চলে আসতে চাইলেন, কিন্তু রফিক আসতে নারাজ, আসবে না।
সে মাছটি ধরবেই। তো রফিকের অনুরোধেই আবারও সামনে তারা আগায়, কিন্তু আবার যেটা শুরু হচ্ছিল সেই দমকা হাওয়া এখন মনে হচ্ছে আগের থেকে আরো বেশি, দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। সাথে সাথে শুনতে পান অচেনা কোনো একটা প্রাণীর চিৎকার। মনের মধ্যে ভয় চেপে বসে। তিনি রফিককে ধমক দিয়ে বলে, রফিক চল, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। এই বলে তিনি পেছন ফিরে দৌড়াতে লাগেন। কিছু দূর যেতেই কাদার মধ্যে তার পা আটকে যায়। রফিক তাকে টেনে তুললে তিনি আবার দৌড়াতে থাকে। হঠাৎ বুঝতে পারে তাদের গায়ে কে যেন ঢিল ছুঁড়ে মারছে। একটা নয়, দুইটা নয়, অজস্র ঢিল তাদের গায়ে এসে লাগছে। তো তারা মনে করছিলেন হয়তো পুকুর পাড়ে বসে থাকা সেই বন্ধুরাই তাদের সাথে মজা করছে। তো তারা ভাবে পুকুর পাড়ে গিয়ে তাদের আচ্ছা করে ধরবে, কিন্তু তারা পুকুর পাড়ে যেতেই দেখে ওখানে কেউ নাই। তবে তাদের সাথে তখন কি হচ্ছিল এসব ভাবতে ভাবতে তিনি আর রফিক খেয়াল করেন সেই বিলের মাঝখানে কি যেন দুমড়ে মুচড়ে সব একাকার করে দিচ্ছে। সেটা বাড়ছিল ক্রমশ আর তাদের দিকে এগোচ্ছিল। তারা 7-5 না ভেবেই বাড়ির দিকে দৌড়াতে থাকে। সেই রাতের মতো আল্লাহ তাদের বাড়ি পৌঁছে দেন। পরের দিন স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেন নাই। এরপর থেকে তারা আর মাছ ধরতে যেতেন না। কিন্তু এর ঠিক 1 মাস পর তার ছেলে জারিফ হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথায় ব্যথা পায়। তো এরকম ব্যথা তো বাচ্চারা সাধারণত পায়। বিষয়টা তারা স্বাভাবিকভাবে নেয়। ওষুধ খাওয়ান, ডাক্তার দেখান, কিন্তু কিছুতেই কোনো রকম কাজ হচ্ছিল না। মাথার ব্যথাটা 3 কঠিন আকার ধারণ করলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় টেস্টও করানো হলো, কিন্তু না, তাতেও কিছু ধরা পড়ল না। সবশেষে তারা এক চাচার মাধ্যমে তাদের এলাকার একজন কবিরাজের সন্ধান পেলেন। কবিরাজ তাদের বাসায় এসে তাদের ছেলেকে দেখা মাত্র বলে উঠল, অনেক ক্ষতি হয়ে গেছে, তোমরা দেরি করে ফেলেছ। ইব্রাহিম সাহেব ওনার কথার কিছুই বোঝেন নাই। তিনি জিজ্ঞেস করলেন, কি বলছেন এসব, কি হয়েছে আমার ছেলের? তো হঠাৎ কবিরাজ তাকে বলল সেই রাতের কথা। আচ্ছা বলেন তো সেদিন কি ঘটেছিল, রাতের বেলা কি ঘটেছিল? তো তিনি খুব অবাক হয়ে যান। তিনি জানলেন কিভাবে? তো তিনি যেহেতু জানলেন না, তিনি ভরসা পেয়ে সেই কবিরাজকে সবকিছু বললেন। কবিরাজ সব শুনে বললেন, সেদিন একটা খারাপ জিন তার সাথে চলে এসছে এবং তাকে কিছু করতে না পারে তার ছেলেকে আঘাত করছে এবং সেটা আঘাত করে ফেলেছে। এখন তিনি সবসময় তখন পাগলের মতো হয়ে গেছেন। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলেন। তার ঘরেই কবিরাজি তার আসন বসালেন এবং কিছু কাজ শেষ করে তাকে ডেকে বললেন তার ছেলেকে বাঁচানোর একটা উপায় আছে, তবে এটা করতে যদি তিনি ব্যর্থ হন তবে তার ছেলেকে হারিয়ে ফেলতে হবে। তো তিনি ব্যাকুল হয়ে জানতে চাইলেন কি করতে হবে। যা করতে হয় তিনি সব করবেন, সবকিছু বিনিময় করবেন। তিনি তার ছেলেকে চান, আর কিচ্ছু চান না। তখন কবিরাজ তাকে বলেন কিছু জিনিস জোগাড় করতে হবে। তার মধ্যে ছিল একটা কালো মুরগি, উড়ন্ত বানরের রক্ত, কবুতরের পালক, আর সব থেকে বেশি জরুরি কামার পাড়ার একটা কাঁচা হাঁড়ি। কাঁচা হাঁড়ি বলতে বোঝায় আগুনের পোড়ানোর আগে যেই হাঁড়িটা বানানো হয় সেগুলোই। এসব বলে কবিরাজ তার ছেলের গলায় একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মোটামুটি তিনি সব কিছুই তখন জোগাড় করে ফেলেছেন, কিন্তু এই হাঁড়ির সন্ধান কোনোভাবেই তিনি পাচ্ছিলেন না। এইটা করতে করতে এই সেই করে প্রায় 8 দিন সময় কেটে যায়। ঠিক 9 দিনের মাথায় তাদের পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তিনি সেই হাঁড়ি জোগাড় করতে সক্ষম হন। সবকিছু জোগাড় শেষে তিনি কবিরাজকে জানান এবং কবিরাজকে জানানোর পর দিন রাতেই কবিরাজ তাদের বাসায় আসে। সেই কালো মুরগি, বানরের রক্ত, কবুতরের পালক এবং সেই হাঁড়ির উপর তার কিছু রিচুয়াল সম্পন্ন করেন। আর তার বাসার ঠিক মাঝখানে একটা গর্ত করে সেই গর্তে একে একে সব কিছু দিয়ে সবশেষে তিনি সেই হাঁড়িটা দিয়ে সেই গর্ত আবার মাটি দিয়ে ভরাট করে দেন। আর ঘরের সব দরজা এবং জানালা তারা কিছু তাবিজ দিয়ে বন্ধ করে রাখে। তাকে বলা হয় আজ রাতেই যা করার করতে হবে, যদি তিনি ব্যর্থ হন তবে সব শেষ। তিনি জানতে চান কি করতে হবে। তখন কবিরাজ বলে আজ রাত ঠিক 12টায় তাকে তাদের বাসায় একা থাকতে হবে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে
শুধুমাত্র একটা দরজা হালকা খোলা রেখে সেই দরজার পাশে তাকে বসে থাকতে হবে। তার ঘরে 2টা দরজা, সামনে একটা পিছনে একটা। তিনি কবিরাজের কথা মতো সব জানালা এবং পেছনের দরজা বন্ধ করে সামনের দরজায় বসে রইলেন। কবিরাজ তাকে বলেছিলেন যে রাত ঠিক 12টার সময় একটা জিনের অবয়ব তিনি দেখতে পাবেন এবং সে এদিক ওদিক ছোটাছুটি করবে এখান থেকে বের হওয়ার জন্য। আর ঠিক সেই সুযোগে তার সাথে কথা বলতে হবে এবং তাকে বলতে হবে সে যেন তার ছেলেকে ছেড়ে দেন, তার ছেলে যেন তার কাছে ফিরে আসে। কবিরাজের কথা মতো তিনি বসে রইলেন। মনের মধ্যে বেশ ভয় কাজ করছিল তখন। শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন। ভয়ের কারণে এদিক ওদিক তিনি তাকাতেও পারছিলেন না। হঠাৎ শুনতে পান রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ। তার বুঝতে বাকি রইল না এটা সেই জিনটার উপস্থিতি। তিনি মনে প্রাণে দুয়া জুরুদ যা তিনি মনে করছিলেন সব পড়তে লাগলেন। এবার শুনতে পান আওয়াজটা আরো তীব্র আকার ধারণ করছে। মনে হচ্ছে বেশ কয়েকজন লোক যেন তার ঘর ভেঙে চুরমার করে ফেলছে। তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করার যে জায়গা, সেখান থেকে আলো দেখতে পাচ্ছিলেন তিনি। তিনি দেখতে পেলেন বড় একটা অবয়ব তার ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার পুরো ঘর চুরমার করে ফেলছে। তিনি ভয়ে একদম কাবু হয়ে গিয়েছিলেন। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। হঠাৎ ধাম ধাম কিছু আওয়াজ হলো। সে আওয়াজটা এতটাই তীব্র ছিল যে তার নিজেকে তিনি আর কন্ট্রোল করতে পারেননি। একসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বিছানায় নিজেকে পান। পাশে তার স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে আর সেই কবিরাজ ছিল। তখন তার স্ত্রীর কাছে জানতে পারা যায় রাত 1:30-এর দিকে হঠাৎ তার ঘরের দরজা ভেঙে একটা ছায়ার মতো কি যেন উড়ে চলে যায়। তখন কবিরাজ জিজ্ঞেস করে সে অবয়ব কি কিছু বলতে পেরেছে কিনা। তখন তিনি রাতের সব ঘটনা কবিরাজকে বলেন। কবিরাজ সব শুনে এক প্রকার রাগ করেই তার ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে সব স্বাভাবিক হয়ে গেছে ভেবে তিনি আর কবিরাজের সাথে যোগাযোগ করেন নাই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর তার ছেলের ভীষণ মাথা ব্যথা শুরু হয়। সেটা তীব্র হতে থাকে। কোনো উপায়ান্তর না দেখে পাশে একটা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার 1 দিন পরেই তার ছেলে মারা যান। এভাবেই তার একটা ভুলের কারণে তার সন্তান, আদরের সন্তানটি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সবার কাছে তার ছেলের জন্য দোয়া করেছেন। এবং এই ধরনের কেসগুলোতে আমরা বুঝতে পারি না মানুষটা কি উপায়ে চলে যাচ্ছেন আল্লাহর কাছে। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি মোহাম্মদপুরে থাকি। আজ আমি যেই ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে। সঙ্গত কারণে তার নাম গোপন রাখছি, কারণ তিনি এখন অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আছেন। তবে ধরে নিন তার নাম রাজীব। ইমরান ভাই, আমি এর আগে কখনোই আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাইনি, তাই আমার লেখালেখির এত কোনো অভিজ্ঞতা নেই। আমার ঘটনাটি আপনি ন্যারেট করে শ্রোতাদেরকে শোনাবেন, এটা আমার অনুরোধ। তবে জানি না আমার ইমেলটা সিলেক্ট হবে কিনা। আমি প্রতিদিন আপনার ভিডিও শুনি, ঘুমানোর আগে বেশি শোনা হয়। যাক ইমরান ভাই, আমি আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করি যেভাবে আমার আব্বুর বন্ধুর দুলাভাই বলেছিলেন। আর হ্যাঁ, ঠিকানাগুলো সত্য হবে না। বলছেন রাজীব। রাত তখন প্রায় 2:30টার মতো। আমি তখন অজু করে তাসবিহ হাতে বসেছিলাম নামাজের পর একটু আরাম করব বলে। ঠিক সেই সময় ফোনটা বাজলো, ডিউটির ফোন। মনের মধ্যে হালকা একটা অস্বস্তি হচ্ছিল, জানি না কেন। রিসিভ করতে ওপাশ থেকে একটা কাপা কণ্ঠ বলল, ভাই রোগীটা মারা যাচ্ছে, আপনারাই ভরসা। ঠিকানা দিলে বুঝলাম জায়গাটা খুব একটা দূরে না, পুরান ঢাকার একটা গলি, যেখানে গাড়ি ঢোকানোই ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির সাইরেন বাজছিল, কিন্তু সেই রাতে রাস্তাটা অস্বাভাবিকভাবে নীরব। রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে ছায়া নড়ছিল। চোখে পড়লেই বুকটা ধক করে উঠত। আমি বারবার আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। পৌঁছে দেখি এক বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে কোলে একটা শিশুর মতো করে একজন বৃদ্ধাকে ধরে রেখেছে। তার মুখ একেবারে বিবর্ণ, নিঃশ্বাস নিতে পারছেন না। আমায় দেখি কাঁদতে কাঁদতে বলল, ভাই দয়া করেন, আমার বউটারে বাঁচান। আমি কিছু না বলে তাড়াতাড়ি স্ট্রেচার নামিয়ে ওনাকে তুলতে সাহায্য করলাম। লোকটা মাথায় হাত রেখে বলল, ও শুধু আপনাকে চাইছে। আমি খানিকটা অবাক হলাম। উনি আমাকে চিনবেন কেন? আমি তো এলাকার কেউ না। গাড়িতে তুলেই রোগী মহিলার মুখের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার চোখ খোলা ছিল,
কিন্তু চাহনি খুব গভীর, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি জানি না কেন আমার কাঁধে হঠাৎ একটা ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলাম, কিন্তু তখন আমার পাশে কেউ ছিল না। অ্যাম্বুলেন্স ছাড়ার আগে আমি শুধু বললাম, আপা কোরআনের কিছু আয়াত পড়ুন মনে মনে, ইনশাল্লাহ কিছু হবে না। তখন উনি ঠোঁট নাড়াচ্ছিলেন, কি যেন জপছিলেন। আমি কেবিনে উঠে গাড়ি চালাতে লাগলাম, আর পেছনের আয়নায় মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম তার চোখ, যা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ভয় লাগছিল, হ্যাঁ ভীষণ ভয় লাগছিল, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যাচ্ছিলাম। মনে মনে শুধু একটা দোয়া করছিলাম, হে আল্লাহ, যদি এই মেয়েটার মৃত্যু লেখা থাকে তবে আপনি দয়া করে তাকে সহজ করুন। হাসপাতাল মাত্র 12 মিনিট দূর, কিন্তু সেই 12 মিনিট আমার জীবনের সবচেয়ে লম্বা সময় হয়ে দাঁড়ালো। হাসপাতালে পৌঁছাতে আমার বেশি সময় লাগেনি, কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিকঠাক নেই। রোগী মহিলাকে স্ট্রেচারে তোলার সময় নার্সরা একটু হকচকিয়ে গেল। একজন বলল, উনি তো চোখ খুলেই রেখেছেন। আমি বললাম, হ্যাঁ, কিন্তু জ্ঞান নেই মনে হলো। নার্স বলল, চোখ খোলা থাকলেও এই দৃষ্টিভঙ্গি স্বাভাবিক না ভাই, একদম আলাদা রকম। তারা দ্রুত তাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গেল। আমি বাইরে অপেক্ষা করছিলাম। তখন এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো, মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, রাজীব ভাই, আমারে ফেলে যাবেন না প্লিজ। আমি চমকে গেলাম, কেউ আমার নাম জানলো কিভাবে? আমি তো কাউকে চিনিও না এখানে। এক পা করে সামনে এগোলাম। ডাক্তার আবার এলো, এবার যেন আরো কাছে। ভেতরে গিয়ে দেখি রোগী মহিলাকে আইসিইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, কিন্তু তখনও তার ঠোঁট কিছু একটা পড়ছিল। আমি কান পেতে শুনলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ঠোঁট থেমে গেল, চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে। ডাক্তার এসে জানালো হৃদস্পন্দন খুব দুর্বল, কিছু বুঝতে পারছি না। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে চোখ বন্ধ করলাম। কিন্তু তখনই চোখ বন্ধ করতেই যেন আমার আশপাশের জগৎটাই পাল্টে গেল। আমি দেখতে পেলাম আমি একটা অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে, কোথাও আলো নেই। দূরে এক মহিলার অবয়ব, ঠিক সেই রোগীর মতো। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। আমি বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন না, শুধু সামনে এগিয়ে এলেন। মুখে হাসি, কিন্তু চোখে কান্না। তারপর হঠাৎ চারপাশে সূরা ফাতিহা পড়ার শব্দ গুঞ্জন করতে লাগলো। চোখ খুলে দেখি আমি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে, একজন বয়স্ক রোগীর আত্মীয় রোগীর জানাজা পড়ার আয়াত পাঠ করছে। আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি হাসপাতালের বারান্দা দিয়ে বেরিয়ে এলাম। গাড়ির পাশে গিয়ে বসে পড়লাম। সিটে বসে ভাবছিলাম, এই মেয়েটা কে ছিল? কেন সে আমাকে ডাকছিল? হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার। ধরতে উপাস থেকে শোনা গেল সে একই গলা, রাজীব ভাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, ফিরে আসেন। আমি এবার ভীষণ ভয় পেলাম। ফোনটা রেখে আমি কয়েক সেকেন্ড থমকেছিলাম। সে একই গলা, সে একই অনুরোধ, ফিরে আসেন। কিন্তু এই ফোন তো সেই মৃত নারীর হওয়ার কথা নয়। কি ছিল এই কণ্ঠের পেছনে? ভুল তো শুনিনি। আমি ভয় পেয়ে ফোনটা সুইচ অফ করে ফেললাম। তবে ভয় থেকে নয়, অভিমান থেকে। কেন আমি তো শুধু একজন অ্যাম্বুলেন্স চালক, যাকে মানুষ সাধারণত গুরুত্ব দেয় না। তাহলে এই মেয়ে, এই ছায়া, এই ডাক, সব আমার জন্য কেন? সেই রাতের পর আমি 2 দিন কাজে যাইনি। নিজের মধ্যেই গুটিয়েছিলাম। বারবার সেই চোখ, সেই কণ্ঠস্বর ফিরে ফিরে আসছিল। এমনকি নামাজে মন বসাতে পারছিলাম না। যখন সিজদায় যাই মনে হয় কেউ আমার পাশে বসে আছে। 3য় দিন সকালে হেড অফিস থেকে ফোন এলো। একটা বিশেষ অনুরোধ এসেছে। একজন বয়স্ক ব্যক্তি শুধু আপনাকে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে চাইছেন। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ঠিকানা ছিল মিরপুরের একটা পুরনো বাড়ি। পৌঁছে দেখি এক বৃদ্ধা সাদা শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে, মাথায় সাদা ওড়না। আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তুমি ঠিক সময় এসেছো রাজীব ভাই। আমি ভীষণ অবাক হলাম। আপনি আমাকে চেনেন? তিনি বললেন না কিছু, শুধু বললেন, আমার একমাত্র ছেলের নাম ছিল রাজীব, যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। তোমার চেহারাটা অবিকল ওর মতো। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তাকে গাড়িতে তুললাম। তার শরীর খারাপ, কিছুটা বার্ধক্যজনিত, কিন্তু চোখে ছিল অন্যরকম প্রশান্তি। হাসপাতালে পৌঁছে দেওয়ার সময় তিনি আমার হাতে একটা ছোট কোরআন শরীফ ধরিয়ে বললেন, তুমি অন্যরকম রাজীব ভাই। কাউকে হারিয়ে গেলে যে শুধু কান্নায় আসে না, কখনো কখনো কারো ভেতরেই তাদের ফেরত পাওয়া যায়। তিনি চলে গেলেন। সেদিন রাতে আমি আবার সেই রোগীর ফাইলটা খুঁজে বের করলাম, যার জন্য ওই প্রথম রাতে ডাক পেয়েছিলাম। নাম ছিল আতিয়া খাতুন, ঠিকানা ছিল মিরপুর। তাইলে আমি জানি না মৃত্যুর পরে আত্মার সম্পর্ক কিভাবে কাজ করে, কিন্তু আমি এটা জানি সেই প্রথম রাতে আমি যার হাত ধরে রেখেছিলাম তিনি হয়তো কারো মা ছিলেন। আজ যার কাছে আমি রাজীব ভাই, তিনি হয়তো সেই মায়ের খোঁজেই ছিলেন। আমি মাথা নিচু করে বললাম, হে আল্লাহ, যদি আমি কোনো হারানো আত্মার সান্ত্বনা হতে পারি, তাহলে আমাকেও হেদায়েত দাও, যেন আমি পথ না হারাই। আমি যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, ততই যেন কিছু আমাকে টেনে নেয়। আতিয়া খাতুনের মৃত্যুর পরের ঘটনা, সে বৃদ্ধার অদ্ভুত মেল আর ফোন কল, সব মিলিয়ে একটা অদৃশ্য কুয়াশা ঘিরে ধরেছিল আমার জীবন।
এক রাতে নামাজের পর আমি জানালার পাশে বসে কোরআন পড়ছিলাম। হঠাৎ ঘরের বাতাস ভারী লাগতে শুরু করলো। জানালার পর্দা নাড়তে নাড়তেই আমি বুঝলাম ঘরে আমি একা নেই। আমি পড়া বন্ধ করতেই আমার কানের কাছে খুব হালকা শব্দ, ঠিক যেন কেউ ফিসফিস করে বলছে, আয়াতুল কুরসি পড়ো, নাহলে আমি আসতে পারবো না। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? উত্তর আসেনি, শুধু জানালার বাইরে একটা পায়ের শব্দ। ধীরে ধীরে যেন কেউ হাঁটছে। আমি চোখ বন্ধ করে দ্রুত আয়াতুল কুরসি আর সূরা ফালাক পড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাতাসটা হালকা হলো, যেন কেউ আসতে চেয়েও ফিরে গেল। সেই রাতে আমি একজন বয়স্ক আলেমের কাছে গেলাম, যিনি রুহানি চিকিৎসা করেন। সব খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার সাথে একজন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। সে তোমাকে কিছু জানাতে চায়, কিন্তু সে নিজেও দোটা নেয়। হয়তো সে অপূর্ণতা নিয়ে দুনিয়া ছেড়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে তার নামে দোয়া করো এবং জানতে চেষ্টা করো আতিয়া খাতুনের জীবনে এমন কি ছিল যা এখনো শেষ হয়নি। ঘরে ফিরে আমি ফাইলপত্র ঘেটে আতিয়ার পরিবারের নাম খুঁজলাম। কোথাও কোনো আত্মীয় স্বজনের তথ্য নেই, শুধু একটা পুরনো ঠিকানা, মিরপুর 13, ব্লক সি, বাড়ি 11। আমি ঠিক করলাম পরের দিন ওখানে যাব। পরদিন সকালে গাড়ি নিয়ে রওনা দিলাম। ঠিকানায় গিয়ে দেখি বাড়িটা অনেক পুরনো, যেন বহু বছর ধরে ব্যবহার হয়নি। পাশের দোকানদারকে জিজ্ঞেস করতে বলল, আতিয়া খাতুন, উনি তো প্রায় 10 বছর আগে মারা গেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, না না, উনি তো 5 দিন আগে আমার অ্যাম্বুলেন্সে ছিলেন। দোকানদার আমার দিকে তাকিয়ে হাসলো না, ভয়ও পেল না, বরং শান্ত গলায় বলল, আপনি একা না ভাই, ওনাকে অনেকেই এখনো দেখে, রাস্তায়, জানালায়। কেউ কেউ বলে উনি কাউকে খুঁজছেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি কাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম? আমি যেন সময়ের এক গোলক ধাঁধায় আটকে গিয়েছিলাম। পুরনো মিরপুরের সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যেটা আতিয়া খাতুনের বলে চিহ্নিত হয়েছিল। যদিও বলা হয় তিনি 10 বছর আগে মারা গেছেন, তবে আমি কি একজন মৃত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলেছিলাম? একজন মৃত মানুষ আমাকে ফোন করেছিল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বাড়িটার ভেতর ঢুকলাম। ধুলোয় ভরা বারান্দা, ছেঁড়া পর্দার, দরজার গায়ে ঝুলন্ত তালা, সবকিছুতেই বছরের পর বছরের পরিত্যক্ততার ছাপ। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত জিনিসটা কি ছিল? ঘরের দেয়ালের এক কোণে একটা পুরনো ফ্রেমে এক যুবকের ছবি ছিল। চেহারাটা একদম আমার মতো। আমি থমকে গেলাম। নিচে লেখা ছিল, রাজীব হোসেন, 1971, 1975। আমার ছেলে। আমার বুক ধক করে উঠল। আমি বুঝে গিয়েছিলাম আতিয়া খাতুনের একমাত্র ছেলে ছিল রাজীব। হয়তো 1971-এর যুদ্ধেই হারিয়ে যায়, আর তার মৃত্যুর পরও তার মা সেই শূন্যতাকে ধারণ করে বেঁচেছিলেন। এমনকি মৃত্যুর পরও হয়তো তিনি আমাকে তার হারানো ছেলের প্রতিচ্ছবি হিসেবে দেখেছিলেন, তাই আমাকে চেয়েছিলেন। হঠাৎ আমার পেছনে এক গলা শুনলাম, তুমি ফিরেছ রাজীব? আমি ঘুরে দেখি কেউ নেই। তবু আমি উত্তর দিলাম, আমি রাজীব না, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি কি হারিয়েছেন। একটা শীতল হাওয়া ঘরের মধ্যে ঘুরে গেল। তারপর দেয়ালের ঘড়িটা হঠাৎ চলা শুরু করলো। পুরনো ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টে গেল, আর আমি বুঝলাম তিনি চলে যাচ্ছেন। একটা ক্ষীণ আওয়াজ আমার কানে এলো, এবার আমায় আল্লাহর কাছে দোয়া করো, আমি মুক্তি চাই। আমি সেদিনই আতিয়া খাতুনের নামে সূরা ইয়াসিন, সূরা মুলুক আর দোয়া মাগফিরাত পড়ে দান করলাম। পরের 7 দিন রোজা রেখে নামাজে তার জন্য দোয়া করলাম। সপ্তাহ শেষে আমি অনেক হালকা বোধ করলাম, যেন কাঁধের ওপর ভার ছিল তা নেমে গেছে। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবে সত্যি বলছি, সেই দিনটার পর আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় শেষ হলো। আতিয়া খাতুন চলে গেলেন। কোনো চিঠি, কোনো বিদায়, শুধু একটা ভার হালকা হয়ে গেল। আমি যেন আর কারো ছায়া ছিলাম না, আবার নিজেই হয়ে উঠলাম রাজীব, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন মানুষ, একজন মুসলিম। সেদিনের পর থেকে আর কেউ আমায় অদ্ভুত কণ্ঠে ডাকেনি। রাতে গা ছমছমে বাতাস বয়নি, জানালার পাশে ছায়াও দাঁড়ায়নি। আমি আবার কাজে ফিরেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, স্ত্রীর হাতের চা খেয়ে নতুন দিনের রুটিনে নেমে যাই। একদিন রাতে হাসপাতালে এক বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে বসে সে হঠাৎ জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি কি ভয় পান না? রাতে এভাবে সাইরেন বাজিয়ে কোথায় কোথায় যান? আমি একটু হেসে বলেছিলাম, ভয় আসে, কিন্তু ভয় কাটানোর নামই তো বিশ্বাস। বাচ্চাটা বলল, আমি সূরা ফালাক পড়ি, ভয় কাটে। আমি মৃদু হেসে মাথায় হাত রাখলাম। ঠিক এইটুকুই তো চেয়েছিলাম সবসময়, ভয়ের মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া। তারপর একদিন রাতে বাসায় ফিরে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। তারারা কেমন জ্বলজ্বল করছিল। মনে হলো কেউ সেখান থেকেই আমাকে দেখছে। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই বললাম, হে আল্লাহ, তুমি জানো কার অভাব কাকে দিয়ে পূরণ হয়। আমি শুধু তোর সন্তুষ্টি চাই। আতিয়া খাতুন যদি এখনো কোথাও থেকে থাকেন, আমি জানি এ বার্তাটা তিনি পেয়ে গেছেন। আমি এখন আগের মতোই স্বাভাবিক, তবে একটাই পার্থক্য, এখন আমার ভিতরে অতীতের একটা নিঃশব্দ ছায়া আছে, যেটা আমাকে প্রতিদিন মনে করায় মানুষের কাজ শুধু গন্তব্যে পৌঁছানো না, মাঝে মাঝে কারো যাত্রাপথে আলো জ্বালিয়েও রাখা। আর সেই আলো জ্বালানোই তো আমার কাজ ছিল, আছে, থাকবে।
তো ইমরান ভাই, এই ছিল আমার আব্বুর বন্ধুর দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। তিনি তার নাম বলতে ইচ্ছুক নয়। তিনি খুলনাতে বসবাস করেন। আমরা তার নাম ইমু দিলাম। তারা খুলনার স্থানীয়। তিনি যখন বিবিএ 3য় বর্ষে পড়াশোনা করছিলেন তখনকার সময় একটি ঘটনা তিনি শেয়ার করছেন, যা তিনি অনেক দিন পর্যন্ত সাফার করেছেন। এই ঘটনার সূত্রপাত 2018 সালে। তার একটি ছেলের সাথে পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সম্পর্কে পরিণত হয়। তাদের সম্পর্কটা তাদের দুজনেরই পরিবার জানতেন, তবে তার পরিবারের সদস্য, বিশেষ করে তার নানি এবং তার মা রাজি ছিলেন না। বাসা থেকে যখন তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, তখন তিনি পরিবারের সদস্যর সাথে বেশ বাজে ব্যবহার করেন। বিষয়টা তিনি তার বয়ফ্রেন্ডকে জানান এবং তার মাকেও জানান। পরে দুই পরিবার যখন দেখা করেন, তাদের মধ্যে বেশ কথা কাটাকাটির কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্কটা আর টিকতে পারে না, নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি বিয়ে করতে রাজি হতেন না। কিছুদিন পরে তার মা তার কাছে একটি পুরনো জামা চান কাজের মেয়েকে দিবেন বলে। তিনি তার মাকে তার ব্যবহার করা পুরনো একটি লাল রঙের জামা দেন। তার ঠিক 3 দিন পর তিনি বিকালে ছাদে হাঁটতে যান এবং দেখেন বিল্ডিংয়ের পাশে এক ঝোপের মধ্যে তার সেই জামাটা পরে আছে। তিনি দৌড়ে নিচে যান এবং জামাটা হাতে নিয়ে দেখে জামাটার না একটা হাতা কাটা। পরে তিনি বাসায় এসে তার মাকে আর কোনো প্রশ্ন করেন নাই। ওই দিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা লম্বা মতন মানুষ, পাঞ্জাবি পরা, কিছুটা লালচে দাড়ি আর চুল যা ছিল খুব বেশি বড়, এবং তিনি সুদর্শন দেখতে একজন মধ্যবয়সী পুরুষ। তিনি তাকে কিছু মিষ্টি খেতে দিলেন এবং সিদ্ধ ডিম খেতে দিলেন এবং খেতে বলেন। তার হাসিটা ছিল খুবই সুন্দর। তার দেওয়া ডিম অর্ধেকটা তিনি খান আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে তিনি উঠে দেখেন তার মাথা থেকে কপাল বেয়ে তেল জাতীয় কিছু একটা পড়ছে। উল্লেখ্য যে তিনি কখনো চুলে তেল দিতেন না, কারণ তাতে তার প্রচণ্ড মাথা ব্যথা করত। তার মাথা ঘেমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন ছিল শীতকাল। তিনি রুমের লাইট জ্বালান এবং আয়নার সামনে যেয়ে দেখেন আসলেই তেল জাতীয় কিছু একটা তার মাথার ঠিক মাঝখানে শীতই বেয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তিনি শ্যাম্পু দিয়ে গোসল করেন। পরের দিন সকালে তিনি বাসার কাউকে না জানিয়ে তার এক বান্ধবীর সহায়তায় একজন হুজুরের কাছে যান। হুজুরকে তিনি সমস্ত ঘটনা বলেন। উনি ওনার সাথে থাকা জিনের মাধ্যমে জানান তাদের বিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং একটা কালো জাদু করে রাখা হয়েছে। তাকে উনি একটা তাবিজ দেন, বলেন সবসময় সেটা কোমরে পরে থাকতে। কিন্তু সমস্যা হলো 2 দিন তাবিজটা ব্যবহার করার পর তার শরীরের মধ্যে বেশ অস্বস্তি হওয়া শুরু করে এবং তাবিজটা না তিনি খুলে ফেলেন। খুলে তার টেবিলের একটা ড্রয়ারে রাখেন। যেদিন তিনি তাবিজটা খুলে ফেলেন সেদিন রাত থেকেই তিনি আবারও সেই লোকটাকে স্বপ্নে দেখা শুরু করেন। যখনই তিনি দেখেন এবং তাকে কিছু না কিছু খেতে দিতেন, কখনো জাম, কখনো রুটি, কখনো 1 পিস মাংসের টুকরা, কখনো শুধু পানি। আজে বাজে স্বপ্ন দেখার কারণে তিনি আবার তাবিজটা পরবে বলে ঠিক করেন, কিন্তু তাবিজটা যেখানে তিনি রেখেছিলেন সেখানে আর পান না। ওই দিন রাতে হঠাৎ করেই তার কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং নাক দিয়ে রক্ত বের হয়। তার মা বাবা অনেক ভয় পেয়ে যান। পরের দিনই তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। 2 মাস পার হয়ে যাবার পর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। মাথার চুল আস্তে আস্তে সব পড়ে যায়। তার মুখে বিশ্রী ছোপ ছোপ দাগ হয়ে যায়। তিনি কিছু খেতে পারতেন না। অধিকাংশ সময় তার মাঝরাতে ঘুমের মধ্যে বমি হতো। কারোর সাথেই তিনি ভালো ব্যবহার করতে ইচ্ছা করত না। তার বাবা প্রতিদিন কোরআন শরীফ পড়তেন ফজরের নামাজের পর, আর তার রুমের পাশেই ছিল নামাজের রুম। সেখানে বসে তার বাবা কোরআন তেলাওয়াত করতেন ভোরে। শুধুমাত্র ওই সময়ে তিনি ঘুমে থাকতেন,
কিন্তু যখন কোরআনের উচ্চারণের শব্দ তিনি শুনতেন তার খুব বিরক্ত বোধ হতো এবং মাথায় বালিশ চাপা দিয়ে তিনি চুপ করে শুয়ে থাকতেন। মাঝে মাঝে তিনি একটা ছায়া দেখতেন, ইভেন তিনি এখনো দেখেন, আর ছায়াটা তার দরজার একটা কর্নারে তিনি দেখেন। এক সপ্তাহ পর তিনি তার মাকে না পেরে সমস্যার কথাগুলো বলেন। তার মা তাকে আরেকজন হুজুরের কাছে নিয়ে যান। তিনি ছিলেন সেই হুজুর যার কাছে তিনি গিয়েছিলেন। সেখানে যাবার পর তার মা স্বীকার করেন তিনি তার জামার কাপড়টা এনে হুজুরকে দিয়েছিলেন যেন তার মায়ের কথা তিনি শোনেন। ওই কাপড় পুড়িয়ে তাবিজ করে সেটা তার বালিশের ভেতর রাখা হয়। তার অবস্থা দেখে তার মা অনেক কান্নাকাটি করেন। হুজুরকে বলেন যে আপনি আমার মেয়েকে যেভাবেই পারেন ঠিক করেন। হুজুর বলেন ওকে কালো জাদু করা হয়েছে যেন দিন দিন অসুস্থ হয়ে পড়ে এবং বিয়ে বন্ধ করা। উনি তাদের একটা পেরেক দেন, সেটা তাদের দরজার সামনে লাগাতে বলেন। পরে বহু কষ্টে তাকে বুঝিয়ে লাগানো হয়। একটা বোতলে লাল গোলাপ পরে হুজুরের কাছ থেকে নিয়ে আসা হয়, সেটা তার রুমে রাখা হয়। হুজুর নিষেধ করেছিলেন রুমে অপরিচিত কেউ যেন না ঢোকে। তার মা পরবর্তীতে হুজুরের কাছ থেকে শোনেন যে এইটা যে করেছে তার সাথে যার সম্পর্ক ছিল তার মা। বেশ কিছুদিন তিনি সুস্থ থাকেন। করোনার কারণে আবার করোনা আক্রান্ত হয়ে সেই হুজুর মারা যান। যেদিন উনি মারা যান ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠেন, দেখেন সেই গোলাপ রাখা বোতলটি পানি রক্তের মতো লাল হয়ে গেছে আর খুব বাজে গন্ধ আসছে। পরবর্তীতে তিনি সেটা সেরে ফেলে দেন। তারপর থেকে আবারও সেই সমস্যাগুলো শুরু। তিনি এখনো অবিবাহিত এবং দিন দিন শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে। উনি কাউকে যদি কিছু বলেন তাহলে সবাই হেসে উড়িয়ে দেন, বিশ্বাস করতে চান না। তার এই সমস্যাটা বর্তমানে চলমান। আমরা দোয়া করব আপনার ঘটনা আপনার শরীর যেন ভালো হয়ে যায় এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। বহু মানুষ এরকম জিনে দ্বারা আক্রান্ত, জিন দ্বারা পজেসড, ব্যবহারে উল্টাপাল্টা করছে। মানুষ বিশ্বাস করতে চায় না, হাসাহাসি করে, যখন দেখে এরকম ব্যবহার হচ্ছে ভিডিও করে। আমাদের মধ্যে এইসব জিনিসই বর্তমানে বিদ্যমান। যাই হোক, আমরা আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাবো আমি। তো একদিনকার ঘটনা, তখন গরমটা বেশ কমে গেছে, হালকা মানে তখন একটু চিল্ড ওয়েদার সেখানে তৈরি হয়েছে এবং সেখানে যেহেতু দিনের বেলা অনেক গরম থাকতো, সন্ধ্যার পরে এমনি ঠান্ডা হয়ে যেত অনেকটা। তো তখনকার ওয়েদারটা আরেকটু চিল হয়ে গেছে। তো মানুষজনও কম, মানে এরকম যখন একটু ঠান্ডা পড়ে তখন মানুষ কমে যায়। আর ওই অঞ্চলে নাকি মানুষ ঠান্ডাটা খুব একটা পছন্দ করে না। তো একটু ঠান্ডা পড়েছে এবং রোমেল কাজ করছে, খুব আস্তে ধীরে অল্প স্বল্প কাস্টমার আসছে এরকম সময়। তো রাত প্রায় 7:30টার দিকে, মানে সন্ধ্যা 7:30-8টা এরকম একটা সময় একজন ব্যক্তি তার স্টোরে আসলো এবং একজন শ্বেতাঙ্গ, মানে একজন হোয়াইট, এবং অনেক শ্বেতাঙ্গ সেখানে থাকে। তার মাঝে এই শ্বেতাঙ্গটাকে একটু ডিফারেন্ট লাগলো, কারণ তার অ্যাকসেন্ট এন্ড এভরিথিং শুনে অনেকটাই মনে হচ্ছে যে সে পিওর ব্রিটিশ অ্যাকসেন্টে, ককনিয়ান অ্যাকসেন্টে কথা বলছে। তো আসার পর তার সাথে কথা বললো এবং সে কফি বানালো এবং তার মতো সে কাজ করছে, একটা ম্যাগাজিন নিয়ে সে দেখছিল। তো রোমেলও তার মতো কাজ করছে। এর মাঝে একটা দুইটা কাস্টমার আসছে, তাদেরকে সে ডিল করছে। তো সময় পার হয়ে যাচ্ছে এরকম করে। কিন্তু রোমেল অনেকক্ষণ পর খেয়াল করলো প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, লোকটা যাচ্ছে না। লোকটা শুধু এদিক ওদিক তাকাচ্ছে এবং মানে সে মনে হচ্ছে সে টাইম কিল করতেছে। তো রোমেল তখনও কিছু বলে নাই, যেহেতু তার কাস্টমার, এবং সে একটু পরে কফি নিচ্ছে বারবার। তো খানিকক্ষণ পরে সে দেখলো যে ওই যে কাস্টমারটা সে আরো দু একজন মানুষের সাথে কথা বলতেছে। সো রোমেল একটু খেয়াল করার চেষ্টা করলো যে কি কথা বলতেছে। তো দেখলো যে সে যখনই কোনো মানে শ্বেতাঙ্গ আসতেছে তার সাথে বিভিন্ন আলাপ করতেছে এবং তার মাঝে সে মূল তার প্রসঙ্গ হচ্ছে যে লোকটা কোন দিক দিয়ে যাবে, এরকম ডিরেকশন এন্ড ইত্যাদি, এগুলো ভাষা কথা রোমেলের কানে আসতেছে। তো বেশ অনেকক্ষণ চলে যাওয়ার পর রোমেল তাকে জিজ্ঞেস করলো যে এক্সকিউজ মি, তোমার নাম কি? তো সে তখন বললো আমার নাম এডি, মানে তার পুরো নামটা বলেছিল বাট আমি শর্ট করে বলছি। তো বললো যে আমার নাম এডি। তো রোমেল বলতেছে যে তোমার কি কোনো সমস্যা আছে এখানে, মানে প্রবলেমে পড়ছো বা কিছু, বা রাস্তা চিনতেছো না? তো এডি তখন তাকে বলছে না, রাস্তা অবশ্যই চিনি, আমি এখানে আসছিলাম একটা কাজে, আমার ব্যবসার। আমি তো আসলে ইংল্যান্ডের অধিবাসী, আমি এখানে আসছি বেশ কয়েক বছর হলো। তো আমি আজকে এখানে আসছিলাম একটা কাজে।
আমি এখানেও মুভ করছি খুব নতুন এই এলাকায়, তো বাসায় যে যাব আমার একটু সমস্যা আছে, আমি এর জন্য খুঁজতেছিলাম যে কেউ যদি ওইদিকে যায়। তো রোমেল বলতেছে যে না, রাস্তাঘাট তো এখানে এরকম খারাপ না, তুমি যেতে পারো, তোমার সাথে তো ভেহিকেল আছে, গাড়ি আছে, যেতে পারো। বলে না, আসলে সমস্যাটা একটু অন্যরকম। তো রোমেল একটু কিউরিয়াসিটি ফিল করলো, বললো যে কোনো প্রবলেম, তোমাকে কেউ ফলো করতেছে বা কিছু, তুমি কি মানে কোনো আইনগত সহযোগিতা চাও, মানে পুলিশ বা কিছু টাকা? মানে না 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 না, ওরকম কিছু না। তো রোমেল বললো যে ওকে, তো তোমার বাসা কোথায়? তো এডি তখন বললো যে আমি অমুক জায়গায় যাব, জায়গাটার নাম বললো। তো সে বললো, রোমেল বললো যে ঠিক আছে, আমিও কিন্তু ওখানে কাছাকাছি যাই, তুমি আমার সাথে যেতে পারবা? তো আমার তো যেতে সময় লাগবে। রোমেল বললো যে আমি 10টায় স্টোর ক্লোজ করবো, এখান থেকে বেরোতে বেরোতে আমার 10:15 10:30 বাজবে। তো লোকটা বললো যে কোনো সমস্যা নাই, আমি তাহলে তোমার সাথেই যাবো এখানে। তো বলেই লোকটা আবার তাকে বলতেছে যে ডু ইউ মাইন্ড যে আমি যদি আমার ট্রাকটা তোমার এখানে রেখে যাই? সে একটা ট্রাক নিয়ে আসছিল আর কি, পিকআপ ট্রাক। তাহলে আমি তোমার পার্কিং লটে। বলে রোমেল বলতেছে এটা সিকিউরিটি আমার কাছে না, আর তোমাকে আমি রাইড দিব তোমার বাসা পর্যন্ত, আমি ব্যাক করবো কিভাবে? তো লোকটা বলতেছে যে তোমার বাসার থেকে আমার বাসা কাছে না, মানে খুব দূরে হবে না, তুমি যদি চাও আমি তোমাকে পে করবো কিছু। তো রোমেল বলতেছে যে এটার কারণটা কি, তুমি একটু মানে ভেঙে বলো যে হোয়াটস দ্য রিজন, তুমি এরকম চাচ্ছ, আর আমি তোমাকে যে ড্রপ করে আসবো তারপর আবার আমার আসতে হবে ব্যাক করে। সো এটা তো একটা বিশাল ব্যাপার। তো লোকটা তাকে, রোমেলকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফার করতেছে। তো রোমেল তখন জিজ্ঞেস করলো, বললো যে এদিকে আসো। এখানে তারা সাইডে নিয়ে একটা চেয়ার বের করে দিল তার পেছনে কাউন্টার থেকে, বললো যেন বসো, টেল মি ইওর স্টোরি, কি ব্যাপার, কি ভয় পাচ্ছ কেন, ঘটনা কি? তখন লোকটা বলতেছে যে আমার একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি আমি একটু সুপার ন্যাচারালি আমার কিছু প্রবলেম আছে, মানে মানে এটা প্যারানর্মাল, এটা সবাই শুনলেও কমফোর্ট ফিল করে না, বাট অনেকে মনে করবে যে জিনিসটা অন্যরকম কিছু। এটা সবাই তো সহজভাবে নিতে পারে না, বা এই ব্যাপারে অনেকের বিশ্বাসও কতটুকু আছে তা না। রোমেল বলে যে আমি বিশ্বাস করি, তুমি ইউ টেল মি, আমি শুনবো তোমার কাছ থেকে। এবং রোমেল তো এই বিষয়ে খুবই আগ্রহী। আসলে রোমেল সেই অনেক আগের থেকে রেডিওতেও ভূতের প্রোগ্রাম শুনতো, তো অনেক কিছুই তার মানে এই ব্যাপারে খুব আগ্রহ রোমেলের। তো রোমেল তখন বলে যে আমি শুনতে চাই, তুমি বলো না, সমস্যা না, আমার কাছে আরো ভালো লাগে এটা। রোমেল তার পরিচয় দিল যে সে বাংলাদেশ থেকে আসছে, ইত্যাদি ইত্যাদি। তো লোকটাও দেখলো যে খুব ভালো মানুষ আর কি। তো লোকটা কথা বলতে বলতে বললো যে তাহলে তোমাকে আমি একটা স্টোরি বলি, স্টোরিটা শোনো, শুনলে তুমি বুঝবা যে আসলে ঘটনাটা কি। তো রোমেল বলতেছে ইয়া গো হ্যাড। এবং ওই দিন তাদের কাস্টমারও খুব কম, 1-2টা কাস্টমার আসতেছে হঠাৎ। তো এই সময় সে এডির কাছ থেকে জিজ্ঞেস করতো। এডি তখন তাকে বললো যে আমি যখন ইংল্যান্ড থেকে এখানে মুভ করে আসছিলাম, আমি আর আমার ওয়াইফ, তো আমার ওয়াইফ আর আমি দুইজনে এখানে মুভ করে আসছি। তার ওয়াইফের নাম হচ্ছে ভিকি, মানে এটাও শর্ট নাম বললাম, তার পুরো নামটা বললাম না। বললো যে আমি আর ভিকি, আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে আসছিলাম। তো মূলত আমার একজন অ্যানসেস্টারের ব্যবসা ছিল এখানে, পূর্বপুরুষের, এবং সেখান থেকে আমরা কিছু অংশ পাই ব্যবসার, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম ট্রেডের ব্যবসা আর কি। যাই হোক, তো আমরা এখানে আসি। তো আসার পর আমাদের খুব ভালো সময় কাটে প্রথমে। তো আমরা তখনও সেটেলড করার জন্য আসি নাই ওই সময়টা, আমরা আসছিলাম মোটামুটি আমাদের ব্যবসা বুঝে নেওয়া, ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে। তো আমরা আসার পরে এখানে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম, যে এখানে আমরা ছিলাম। তো সেখানে আমাদের প্রথম আসার কারণে যেহেতু আমরা ঘোরাফেরা করতেছি, তো আমরা তখন ঘোরার একটা প্ল্যান করি, বেড়াতে যাওয়ার। তো সেই বেড়াতে যাওয়াটা হয় একটা এখানকার সাফারি পার্কে। সাফারি পার্কটা ছিল, সে একটা জায়গার নাম বলে আর কি, আমি এখানে নামটা মেনশন করতেছি না। যাই হোক, একটা সাফারি পার্ক, ওইটা একটা ফরেস্ট এলাকার পাশে, মানে পাশে হচ্ছে মানে বিশাল পাহাড় আছে এবং বনভূমি আছে, এবং তার পাশেই সে সাফারি ক্যাম্পটা। তো সেখানে বিভিন্ন রকমের ভালো ব্যবস্থা আছে, মানুষ ওখানে খাওয়া, থাকা, ঘোরা। আপনারা জানেন যারা সাফারি দেখেছেন, আমাদের এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সাফারির ব্যবস্থা আছে, এরকম অর্গানাইজড সাফারি। আপনারা জানবেন যে সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে সুন্দরভাবে একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়, মানে বনভূমির এক্সপিরিয়েন্স, সেখানে কাটানোর এক্সপিরিয়েন্স, সন্ধ্যার পর বিভিন্ন রকমের লাইট অ্যান্ড সাউন্ড, অনেক কিছু। তো যাই হোক, এরকম একটা সাফারি ইসে তারা যায়। এই যে ভদ্রলোক যিনি আসছেন, তিনি এবং তার ওয়াইফ ভিকি দুজনে যায়, এডি এন্ড ভিকি দুজন। তো তারা ওখানে যে বেশ ভালো সময় কাটানো শুরু করে। তো যেখানে গিয়েছে, তো বললো বেশ অর্গানাইজড একটা জায়গা, এবং একটা কোম্পানি সেটা রান করতেছে। জায়গাটার আশেপাশে সুন্দর করে বাউন্ডারিজ দেওয়া আছে, ভেতরে সুন্দর করে থাকার ব্যবস্থা, রেসিডেন্সিয়াল সুইটস এন্ড এভরিথিং, খুব সুন্দর এবং খুবই সুন্দর। তো আমরা দিনে গিয়ে সেখানে দেখলাম, সেখানে তারা তাদের ওখানকার কালচারাল ব্যাপার স্যাপার আমাদেরকে দেখালো, তারপর সেখানকার অবস্থা, সেখানকার মানুষ কিভাবে বাস করে, তারপর সেখানকার তাদের লোকাল নেটিভ ড্যান্স ইত্যাদি। এবং সন্ধ্যার পরে আর অনেক আয়োজন আছে। তো এগুলো যখন দেখছি, প্রথম রাতটা খুব ভালো কাটলো। এটা 3 দিনের সাফারি ট্যুর ছিল। তো সেকেন্ড দিন আমাদেরকে তারা দিনের বেলা
গাড়িতে করে নিয়ে যায়, বাইরে নিয়ে ঘুরায় আনে আশেপাশ থেকে। তো বেশ খানিকটা জায়গা ঘুরতেছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এডি বলতেছে আর কি, যে আমি জিজ্ঞেস করলাম সে ট্যুর গাইডকে, যে ট্যুরিস্ট গাইড ছিল, যে এই পাশে যে এই বিস্তীর্ণ এই পাশে জায়গাটা চলে গেছে এবং তোমরা দেখতেছো এখানে তৃণভূমির পরে ওই জায়গাটা জঙ্গলের মতো আছে, ওই জায়গায় তোমরা কি যাবা না? তো বলতেছে না, ওখানে যাবো না। গাইড বলতেছে ওখানে যাবো না, ওই জায়গাটা খুব একটা নিরাপদ না, ওই জায়গায় অনেক রিস্ক ফ্যাক্টর আছে। তো এডি তখন জিজ্ঞেস করে রিস্ক ফ্যাক্টর কেমন? রিস্ক ফ্যাক্টর বলে অনেক রকম রিস্ক ফ্যাক্টর আছে, এখানে বন্য প্রাণী আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এমনকি আমাদের ওইখানকার নেটিভ মানুষরাও অনেকে আছে ওইখানে যারা পছন্দ করে না যে ওই জায়গাটা একটু প্রিজার্ভ, ওরা পছন্দ করে না যে আউটসাইডার ওখানে তাদেরকে বদার করুক। এডি তখন বলে যে নেটিভদের কি মানে সমস্যাটা কি? নেটিভরা তো এখন তো এই সময় তো অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু 2000 সালের পরের কাহিনী, 2000-এর পরের কাহিনী। বলছে এখন তো অনেক চেঞ্জ, সময় হয়ে গেছে, নেটিভরা কি এখনো এরকম করে? বলতেছে হ্যাঁ, এখনো অনেক আছে, তারা পছন্দ করে না, তারা অনেক কিছুই নিজেদের যে ইটা ধরে রাখে, কৃষ্টি কালচার ধরে রাখে, তারা চায় না তাদের এগুলোর মধ্যে কেউ যে বদার করুক। যাই হোক, এডি আর তার সাথে তার ওয়াইফ এবং আরো অনেক মানুষজন শুনে এই কথাগুলো, শুনে তারা মোটামুটি এগ্রি করে। যাই হোক, তাদেরকে মোটামুটি যেসব জায়গায় ঘুরায় নিয়ে আসে। তো এডির কিন্তু খুব আগ্রহ ছিল, এডি তো খুব মানে অ্যাডভেঞ্চারাস মাইন্ডের মানুষ, কিন্তু সে কিন্তু এগুলো সম্বন্ধে আরো জানতে চাইতো, মানে হি হ্যাজ স্ট্রং উইল পাওয়ার। তো ওই দিন সন্ধ্যায় তাদের একটা এরকম দেখানো হয় এডিদের মানে সবার জন্যই একটা এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তাদের ওই দেখা যাচ্ছে যে সেই যে তাদের ওখানকার নেটিভ পিপলদের কালচারাল ড্যান্স ইত্যাদি কিছু নাটক এগুলো হয় আর কি। তো সেগুলো এডিরা দেখে মানে নাটক মানে কি, তাদেরও কাইন্ড অফ লাইক সেই সময়কার তাদের কিছু জিনিসপত্র, ঘটনা, তাদের কালচার, এগুলো তারা দেখায় ওইখানে, অভিনয় করে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ একটা পরিবেশ তৈরি করে। তো এডির কাছে খুবই মানে অসাম লাগে জিনিসটা, মানে সে কিন্তু খুব এনজয় করে, সে মনে করে যে মানে অসাম, এবং তাদের কিছু স্টোরি অ্যান্ড স্টাফ এগুলো দেখে তার কাছেই লাগে। বাট এডি নাকি একটা কথা তার কাছে মনে হয়েছে, এর মাঝে অনেক কিছু মানে আচরণ বা কিছু তার কাছে মনে হয় এই জিনিসগুলো বেশ অন্যরকম, এগুলো একটু অকাল টাইপের মনে হয় তার কাছে মনে হয় যে এগুলা খুব স্বাভাবিক জিনিস না, এবং সে তাদের চেহারার দিকে খেয়াল করতেছিল, তাদের ভাবভঙ্গির দিকে খেয়াল করতেছিল। তো এগুলো দেখে তার কাছে মনে হয় অন্যরকম। তো যাই হোক, এগুলো শেষ হয়, তখন অলরেডি রাত হয়ে গেছে অনেক। তো এডিদেরকে থাকতে দেওয়া হয়েছে। তো ওই দিনকে তাদেরকে তার সেই সাফারি ক্যাম্প থেকে বলা হয়েছে যে তোমরা আজকে আর ইসে থেকো না, তোমাদের যে মূল যে ভবনটাতে থাকতে দেওয়া হয়েছে ওখান থেকো না, তোমাদের জন্য আজকে আমরা ক্রালের ব্যবস্থা করছি। এখানে তাদের কাছে কিছু ক্রাল ছিল, ক্রাল বলতে ছোট ছোট কুড়ে ঘরের মতো, কাইন্ড অফ গোল গোল এরকম জায়গা, উপরে ছাদ আছে, মানে কাইন্ড অফ লাইক কুড়ে ঘর, এবং এটা নেটিভরা ওই ক্রালে থাকতো আর কি। সেই ক্রাল ওরা বানাইছে, আর্টিফিশিয়ালি বানাইছে। তো এডিদেরকে যেটা প্রোভাইড করা হয়, দেখে যে সেটার সামনে দেখে যে 2টা মশাল জ্বলতেছে, খুব সুন্দর জায়গা, ক্রালের ভেতরে ঢুকে, মানে একদম নেটিভ এনভায়রনমেন্ট থাকার মতো, কিন্তু বিছানা টিছানা সব সুন্দর আছে। তো এডি তো খুবই পছন্দ করে, মানে অসাম। এবং তাদেরকে বলা হয় যে এখানে রাতের বেলা কিন্তু ন্যাচারাল অনেক সাউন্ড পাবা, এমন আছে অনেক সময় দেখা যাচ্ছে সিম্বা ডাকতেছে, মানে সিংহ রাতের বেলা ডাকে, সেটারও দূরের থেকে সেই সাউন্ডও তোমরা পাবা। কিন্তু একটা ব্যাপার, তোমরা কিন্তু কখনোই ভুলেও এই যে এখানে বাউন্ডারি ক্রস করে যাবা না, আমাদের যদিও গার্ড আছে তারপরেও কিন্তু তোমরা কিন্তু ভুলে যাবা না, কারণ অনেকেই কিন্তু তোমাদের মধ্যে অনেক অনিসন্ধিৎস মন থাকে যারা বাইরে চলে যায়, এবং তখন যদি কোনো বিপদে পড়ো বা কোনো বন্য প্রাণী তোমাদেরকে নিয়ে যায়, সেটা কিন্তু আমাদের দোষের মধ্যে পড়বে না। তো সবাই তো এটা জানেই। তো এডিও শুনে, তো এডি আর ভিকি দুইজনে শুনে, এবং তারা খুব ওখানে মানে বসে থাকে আর কি, মজা করে, তাদের ভালো টাইম কাটতেছে। অন্ধকার হয়ে গেছে, মানুষ চলে গেছে, ক্রালের সামনে দিয়ে তারা হাঁটতেছে, এবং তাদেরকে বলছে এইখানে তোমরা যতটুকু ঘোরাঘুরি করতে চাও ঘুরতে পারো, এই জায়গাতে জায়গা আছে, এখানে মানে আর্টিফিশিয়ালি বানায় রাখা পুকুরের মতো আছে, মানে খালের মতো বানাইছে, বাট ওইটা পুকুর আসলে, এখানে তোমরা যত ঘুরো এরকম এসে কোনো সমস্যা নাই। তো ওরা মোটামুটি ক্রালের আশপাশ দিয়ে ঘুরে তাদের মতো করে, মানে ডিনারের পরে আর কি, রাত হয়ে গেছে তখন। তো এক সময় হাঁটতে হাঁটতে দুইজনে বেশ গল্প করতে করতে বেশ ভালো ফিল করতে থাকে। তো এডি তখন বলে ভিকিরে যে ভিকি তুমি যে শুয়ে পড়ো, ভিকির একটু ঘুম লাগতেছিল, বল তুমি শুয়ে পড়ো, আমি একটু ঘুরি, জায়গাটা একটু দেখি। তো ভিকি তারা বলে তুমি কোথায় যাবা, তোমাকে না বললো যে এখানে ঘোরাঘুরি করো? বলে আমি ভিতর দিয়ে হাঁটবো, দেখি না এখানে কি অবস্থা, আরো তো এখানে মানুষ আছে, তাদের সাথে পরিচয় হই, আমাদের ইংল্যান্ডের মানুষও আছে এখানে, আমেরিকার মানুষও আছে, অন্য দেশেরও মানুষ আছে, তো অনেকের সাথে দেখাবে। আসলে অনেকেই হাঁটতেছিল স্ক্যাটার ভাবে, এদিক ওদিক হাঁটতেছে, ঘুরতেছে।
তো ভিকি আসলে টায়ার্ড ফিল করে ভিকি বলে যে আমি শুতে চলে গেলাম। তো তখন প্রায় রাত 10টা 10:30 এরকম বেজে গেছে। তো ভিকি চলে গেল ক্রালে, যে সে তার মতো শুয়ে পড়লো এবং সে ক্রাল নাম্বারটা বললো মনে রেখো কিন্তু তোমার ক্রাল এটা, আবার অন্য ক্রালে ঢুকে যেও না, জাস্ট জোক। তো এই শুনে তো এডি হেঁটে বেরোলো এবং তার মতো সে হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে কিছু মানুষ যাচ্ছে। তখন পর্যন্ত কারোর সাথে গল্প গুজব করার বা কথা বলার মতো প্রয়োজনীয়তা সে বোধ করে নাই যে এখন কি করব। সে নিজের মতো এনজয় করতেছে এনভায়রনমেন্টটা। তো হেঁটে হেঁটে যাচ্ছে, চলে গেল খালের পাশে, সেখান থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে দেখতেছে চাঁদ উঠছে আকাশে, অসাধারণ আলো, মানে চারিপাশে ছড়ায় পড়ছে আলো। এবং দূরে মানে ওই খালের পাশে আসলে দেখা যাচ্ছে একটু উঁচু জায়গা, সেখান থেকে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের লাইন, এবং তার পাশে যে পাহাড়ের লাইনের পাশে অনেক গাছগাছালি বনভূমির মতো, সেখানে সেরকম ছায়ার মতো ধূসর ভাবে আলোটা ছড়ায় গেছে উপরে। তারপরে আসছে আবার তৃণভূমি, সেখানে ঘাসগুলো নড়তেছে বাতাসে এবং ঘাসের মাথায় চাঁদের আলো পড়ে মনে হচ্ছে ঢেউ একটা, অসাধারণ একটা পরিবেশ। তো যারা ভয় পায় বন্যপ্রাণী সেটা তো সেরকমই। ধরুন দেখতে দেখতে এক সময় এডির চোখে ধাঁধা লাগলো। এডি মনে করলো যে আমি পাশ থেকে, সে যেখানে দাঁড়ায় আছে সেই খালের পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু দূরে গাছগাছালি আছে অনেক। তো সে মনে করলো যে আমি একটা হাঁটি না, যাই না ওদিক দিয়ে যে একটু ঘুরে আসি কি অবস্থা। তো সে হাঁটতেছে। এডির কাছে কিন্তু তখনকার সময়কার তার যে ফোন, সেই ফোন ছিল, সেটার নেটওয়ার্কও মোটামুটি ভালোই থাকে সেগুলোর, সেলুলার ফোন, এবং তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল ইত্যাদি, এবং তার কিন্তু লাইসেন্স করা একটা গান ছিল সাথে। তো এটা তার সাথে সে ক্যারি করতো এবং ওই জায়গায় সে মোটামুটি ওগুলা ঢোকার আগে ডিক্লেয়ার করে নিয়ে নেয় কি কি। তো মোটামুটি তার প্রোটেকশনের জন্য তার এগুলো ব্যবস্থা ছিল। তার কাছে নাইফও ছিল একটা। তো এডি হাঁটতেছে, তার মধ্যে ভয়ের ব্যাপার স্যাপার তেমন একটা নাই। সে হাঁটতেছে খালের পাড় ধরে এবং হাঁটতে হাঁটতে মনে করছে সামনে যাই, একটু যে ঘুরে আসি, অসাধারণ লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে সামনে রাস্তা দিয়ে যাচ্ছে এবং এই সময় কিন্তু সে আস্তে আস্তে তার যে টোটাল ক্রালের যে অংশগুলো, যেখানে তাদের মেইন সেটেলমেন্টে, সেখান থেকে দূরে সরে গেছে সে। এবং সে দেখতেছে পাশে ফেন্স, এবং ফেন্সের পাশ দিয়েই ফেন্সের খুব কাছাকাছি দিয়ে হাঁটতেছে। তার যে ভেতরের অংশটা, সেখানেও ঘাস আছে মোটামুটি, দেখা যাচ্ছে যে তার গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে অনেক জায়গায় ঘাস, এবং অনেক সময় ছোট ছোট বুনো ফুলও ফুটে আছে। এবং সেই চাঁদের আলোতে মানে মানে অন্যরকম একটা পরিবেশ, মানে যেটা নাকি মানে বলা চলে যে স্বপ্নীল একটা জায়গা হয়ে গেছে জায়গাটা। তো এডি হাঁটতে হাঁটতে এক জায়গায় যে দেখে যে ফেন্সের ওই পার থেকে তার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সেই যে দূরের গাছগাছালিগুলোর একটা অংশ, মানে বিস্তীর্ণ অংশটার একটা অংশ খুব কাছে, খুব বেশি দূরে না। মানে এই ফেন্স পার হলে বেশ খানিকটা একটু ঘাসের আছে ওখানে, সেটা পার হলেই সে গাছগাছালির মধ্যে ঢুকতে পারবে। তো এডি তখন চিন্তা করে যে আরে এই জায়গাগুলোর মধ্যেই তো একটা অংশ দেখাইছিল যেখানে নেটিভরা আছে, একটু দেখে আসা দরকার। আসলে আমি দেখি, খুব কিউরিয়াস মাইন্ড। আসলে এরকম কিউরিয়াস মাইন্ড কিন্তু আমাদের দেশেরও অনেক আছে। আমার বন্ধু বান্ধবদের মধ্যেই ছিল অনেকের, যারা বাংলাদেশের পার্বত্য এলাকায় একদম ডিপ পার্বত্য এলাকায় ভেঞ্চার করে আসছে। আমার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম ছিল। তো যাই হোক, তখন অবশ্য আমি বিদেশে হয়তো সুযোগ পেলে আমিও হয়তো যেতাম তখন। তো যাই হোক, সেই এডি হাঁটা শুরু করে এবং হেঁটে সে ফেন্সের কাছে, যে একসময় ফেন্সটা টপকে বাইরে চলে আসে। এবং এখানে এসে সে তাকায়, দেখতেছে আশেপাশে কিন্তু কেউ নাই। এখানে কোনো তাদের সাথে যে সিকিউরিটি অফিসার বা ওই গেটের সামনে গার্ড, কেউই নাই, এবং এখানে কোনো পেট্রোলিংও নাই, মানে গাড়িও নাই। সে কিন্তু আসলে ফাইন্ড আউট করলো নিজেকে যে সে পুরোপুরি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে। মানে এই যে এখন যে সে হেঁটে বের হইছে, ঘাসগুলা এখানে, এবং তার সামনে ছোট্ট এক চিলতে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা বাঁক নিয়ে ডান দিক দিয়ে ওই দূরে চলে গেছে, সেখানেও অনেক দূর পর্যন্ত। এবং সে দেখতেছে বাঁ পাশে হচ্ছে সেই গাছের সারি, এবং মানে অন্যরকম একটা পরিবেশ। তো সে ওই এক চিলতে রাস্তাটাও পার হয়ে গেল, পার হয়ে সোজা তৃণভূমিতে ঢুকলো। এবং সে মনে মনে খুব মানে অন্যরকম অ্যাডভেঞ্চারাস ফিল করা শুরু করলো যে আমি আসলেই একটা ন্যাচারাল জায়গায় ঢুকে গেছি। মানে আমার যে কৃত্রিম বাউন্ডারি থেকে আমি বের হয়ে একটা ন্যাচারাল জায়গায় ঢুকছি। এবং তার মনের মধ্যে কিন্তু অনেক রকমের চিন্তা আসতেছে যে বন্য প্রাণী থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি, সিংহর প্রাইড থাকতে পারে কোথাও, বা রাতের বেলা এরা শিকার করতে বের হয়। এটা কতটুকু সেফ হবে সে জানে না। যদিও এই জায়গাটা এমন একটা জায়গায় করা যেখানে নাকি আর কি প্রিজার্ভ, মানে যে জায়গাটা রিজার্ভ, মানে এখানে এই জায়গাতে সাধারণত এরকম বন্যপ্রাণী প্রাণী এত বেশি ঘোরাফেরা করে না, এরকম একটা অবস্থা আর কি। এত বেশি বন্য প্রাণী সেখানে আসে না, এরকম বুঝে শুনেই করা হয়েছে এই সাফারি প্লেস গুলা। তারপরও একেবারে ন্যাচারাল জায়গায় চলে আসে যে ওদের বাউন্ডারির বাইরে। এবং এটি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ঘাস ধরে ধরে হাঁটতেছে। এবং আফ্রিকায় যেটা হয় যে এই যে ঘাসের মাঝে কিন্তু সিংহ লুকায় থাকে। আবার অনেক সময় তাদের কিন্তু এটা বলছে, সেই যে গাইডও বলছে ভেতরে
যে এই বন্য প্রাণীগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেক সময় তারা যদি ভেরি কিউরিয়াস হয়ে যায় মানুষের ব্যাপারে, এদের নেচার হচ্ছে একদমই আনপ্রেডিক্টেবল। তারা কিন্তু আসলে যেটা করে অনেক সময় এই যে এখান থেকে এসে দেখতে থাকে ভেতরের মানুষের চলাফেরা, এবং দুর্ঘটনা যে ঘটে নাই তা না, অতীতে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এই কারণেই কিন্তু বলে যে তোমরা রাতের বেলা বের হও না, এবং বলছে যে তাদেরকে এটাও বলছিল যে রাতের বেলা একদম গভীর রাতে ক্রালের বাইরে বের হয়ে বেশি ঘোরাঘুরি করো না, বিকজ আমাদের সিকিউরিটি কতটুকু এখানে আছে কে জানে। কেননা আগে যখন সময় ছিল তখন দেখা যেত একটা সময় সেই যে ফেন্স গুলোকে ঢেকে রাখা হতো প্রিকলি পেয়ারের কাঁটা দিয়ে এরকম বড় করে, মানে মানে বোমার মতো তৈরি করে রাখতো। তো এখন আর সেগুলো করে না মানুষ। তো এই জন্য ওদেরকে একটু একটু নিরাপত্তা সংক্রান্ত একটা ব্রিফ দিয়ে দেয়। এইগুলো বলার কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা সিচুয়েশনটা বোঝানো আপনাদের। তো যাই হোক, তো এরকম ছিল। তো বলছে যে অনেক সময় বন্য প্রাণী এসে বাইরে থেকে অবজার্ভ করে, চেক আউট করে মানুষকে, যে কোনো একটা এরকম মানে শিকার যদি পেয়ে যাই মানে অসতর্ক মুহূর্তে। তো বন্যপ্রাণী যে এক সময় সব সময় যে মানে মানুষকে প্রভোকেটেড হলেই ধরে তা না, অনেক সময় তাদের ভেতরে তাদের নেচার একদম আনপ্রেডিক্টেবল। তো যাই হোক, এগুলা কিন্তু বলা হয়েছে এবং এডি কিন্তু জানে, শুনছে, এবং বাট তার ভেতরে অনেক কিউরিয়াসিটি, অনেক সাহস, এবং সে তার কিউরিয়াসিটিটাকেই প্রাধান্য দিল। সে হেঁটে হেঁটে সেই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সেই গাছগাছালি ছাওয়া জায়গাটার দিকে চলে আসলো এক সময়, এবং নিরাপদেই আসলো, কিছু না, গাছের ছাদের আলো পড়তেছে, ঘাস দুলতেছে। সে এক সময় সে ঢুকে গেল সেই গাছগাছালির মাঝখানে, যে ওখানে অনেকটা নিবিড় বনের মতো। সে দেখতেছে যে যেইখান দিয়ে সে যাচ্ছে সেই জায়গাটা অবশ্য একটা পায়ে চলা পথের মতোই, কিন্তু দুই পাশে গাছগাছালি আছে, চাঁদের আলো গাছের লতা পাতার ফাঁক দিয়ে এসে পড়তেছে। জায়গাটা একদম অন্যরকম একটা পরিবেশ, যেটা আসলে বর্ণনাতীত। এরকম দেখতে দেখতে এরই হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে সে চলে আসছে গাছপালার মধ্যে দিয়ে এক জায়গায় এসে দেখলো ওইখানে একটা নদীর মতো ক্যানাল বয়ে গেছে, এবং ক্যানালের কাছটা একদম কাইন্ড অফ খোলা, এরকম একটা জায়গা। তো সেখানে এসে সে দেখতেছে অসাধারণ লাগতেছে, মানে পাশে চাঁদের আলো পড়ে মানে নদীর পাড়ে বা ক্যানালের পাড়ের অংশটা চকচক করতেছে, ওইখানে একটু বালির মতো অবস্থা। তো সে খুব মানে অন্যরকম ফিল করলো। সে তার কাছে সিগার ছিল, সে বের করে ধরালো এবং স্মোক করা শুরু করলো। চিন্তা করতেছে যে এই জায়গায় যদি আমি ভিকিকে আনতে পারতাম, একসাথে বসে দুজন আড্ডা দিতাম, অসাম লাগতো। তার বন্ধুর কথাও চিন্তা করলো, ক্লোজ ফ্রেন্ড যাদের কথা, যে ওদের নিয়ে আসতে পারলে আর অন্যরকম লাগতো। এগুলো যখন ভাবতেছে এই সময় তার কাছে মনে হলো তার পেছনে যে গাছপালার মধ্যে নড়াচড়ার শব্দ পেল, মানে মানে মানুষ মুভ করলে যেরকম হয়। তো সে বিচলিত হয় না, এটি বিচলিত না, এটি মনে করছে যে মোস্ট প্রবাবলি হতে পারে এখানকার কোনো নেটিভ, এরা এখানে চলাফেরা করে, রাতে আবার গার্ড দেয় নিজেদের এলাকা, ওরাই হইতে পারে, আর অথবা কোনো প্রাণী হতে পারে। প্রাণীর মধ্যে যদি ভয়ঙ্কর কোনো প্রাণী হয়, আমি যদি এখন হঠাৎ করে চমকায় উঠি তাহলে সমস্যা। তো এরকম চিন্তা করে সে খুব বিচলিত না হয়ে আস্তে আস্তে ঘুরে তাকালো পিছনের দিকে যেখানে শব্দটা হচ্ছে। সেখানে সে হঠাৎ করে দেখলো যে সেই যে গাছপালার পাশ দিয়ে ফাঁক দিয়ে কেউ একজন বের হয়ে আসতেছে হেঁটে। তো সে প্রথম মনে করলো যে কোনো নেটিভ মনে হয়। তারপর সে করলো না, চাঁদের আলোতে দেখলো যে সেটা যে বের হয়ে আসছে সে একটা নারী, এবং যে নারীটা আসছে সে একটা গাউন পরা, মানে একদম মানে ইংরেজদের গাউন পরা। তো মানে একটু সে অন্যরকম হয়ে গেলো যে ইংরেজ নারী, তারপর গাউন পরা, আর সেই গাউনটা দেখে সে বুঝতেছে গাউনটা অনেক আগের, মানে আজ থেকে 200-300 বছরের আগের মানে ফ্যাশনের যে গাউন, মানে সেই স্টাইলটা সেরকম টাইপের। এরকম এর কাছে আসতেছে। তো একটু অবাক হলো যে এত পুরোনো গাউন পরা শ্বেতাঙ্গ নারী এখানে কোত্থেকে আসলো, এবং সে বুঝতে পারতেছে চাঁদের আলোতে শ্বেতাঙ্গ। তো কাছে আসতেছে, তার থেকে বেশ কাছাকাছি এসে প্রায় 5-7 ফিট দূরে এসে দাঁড়ালো, এবং এটি একটু অবাক হয়ে গেল। এবং চাঁদের আলো সে যেটা দেখতেছে এটা তার কাছে একটু অন্যরকম লাগলো। সে তাকায় দেখতেছে এটা একটা শ্বেতাঙ্গ নারী, মানে একটা সাদা মহিলা, বাট তার চেহারার মধ্যে মনে হচ্ছে একটা ভাব রয়ে গেছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার, মানে অদ্ভুত একটা মিশ্রণ। মানে শ্বেতাঙ্গ মহিলা কিন্তু মনে হচ্ছে ছায়ার মতো তার মধ্যে একটা ভাষা ভাষা চেহারা ফুটে উঠছে একটা কৃষ্ণাঙ্গ মহিলা। মানে এটা একটা খুবই অদ্ভুত একটা জিনিস, যেটা মানে ভাষায় বর্ণনা করার মতো না। মনে হচ্ছে যে একজনের মধ্যে আরেকজন এরকম। তো এরির সারা শরীরে রোম দাঁড়ায় গেল, কারণ এটা খুব ন্যাচারাল মনে হলো না তার কাছে। এটা জিনিসটাই তার কাছে মনে হলো যে এটা কোনো অন্যরকম জিনিস, মানে পার্থিব কিছু না, এরকম লাগলো তার কাছে। মহিলাটার চুলটা খোলা এবং বাতাসে ভাসতেছে, পেছন দিকে চুলগুলো উঠতেছে হালকা, এবং তার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তারপর তাকে প্রশ্ন করলো, মানে একদম জাস্ট লাইক ওই আফ্রিকান অঞ্চলে মানুষের যে ইংরেজি অ্যাকসেন্ট থাকে সেরকম একটা অ্যাকসেন্টে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, মানে এমন ভাবে জিজ্ঞেস করছে, সেটা মোটেই একজন শ্বেতাঙ্গ মহিলার মুখের অ্যাকসেন্ট না।
তো সে থতমত খেয়ে গেছে। তো সে বলতেছে, সে মানে একদম থতমত খেয়ে বলছে, হ্যাঁ মেডি এন্ড ইউ। ওইখান থেকে কোনো রিপ্লাই নাই, তার দিকে তাকায় আছে এবং চোখটা জলজল করতেছে মহিলাটার। জলজল মানে কোনো প্রাণীর মতো না, মানে চাঁদের আলো পড়ে চকচক করে যে সেরকম। সে খুব অবাক হয়ে খেয়াল করলো এই যে শ্বেতাঙ্গ মহিলাটা হঠাৎ করে চেহারাটার ভাবটা আরো কৃষ্ণাঙ্গ মহিলার মতো প্রকট হয়ে উঠলো এবং মানে সে থতমত খেয়ে গেছে, এটি আসলে বুঝতে পারতেছে না। তারপর দেখলো মহিলাটা হাতটা সামনের দিকে একটু বাড়ালো, দেখলো হাতের আঙ্গুলের নখগুলা একদম সুচালো, একদম সুচালো। তখন সে হঠাৎ করে কেঁপে উঠে ভাবতেছে যে কি তার হাতটা অটোমেটিকলি তার কোমরের কাছে চলে গেছে, যে তার গানের দিকে। তো সেই সময় ওই মহিলা তাকে বলতেছে, ইউ হ্যাভ মেড এ রং চয়েস। এই সময় সে তুম করে একটা গুলির শব্দ শুনলো প্রচন্ড জোরে, এবং সে গুলির শব্দটা শুনে এরই ছিটকে পড়লো এক পাশে, মানে পাশে পড়ছে, প্রচন্ড ভয় পেয়েছে, নিস্তব্ধতার মধ্যে গুলির শব্দ, দ্রিম করে গুলির শব্দ, সে ছিটকায় পড়ছে পাশে সে দেখলো, যেটা দেখলো সেটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পেল এবং অবাক হলো। এরকম অবাক সে কখনোই হয় নাই। সে দেখলো যে সেই যে মহিলাটা দাঁড়ায় ছিল সে একটা লাফ দিল পাশে, এবং মানে ওই গুলির শব্দের সাথে এগুলো খুব দ্রুত ঘটছে, একটা লাফ দিয়ে পাশে পড়লো এবং সে যখন লাফটা দিছে ঠিক বাতাসের মধ্যেই সে একটা কালো রঙের প্যান্থারে পরিণত হলো, কালো রঙের একটা লেপার্ডে, এবং সে খুব দ্রুত লেপার্ডটা দৌড়ে সে বনভূমির মধ্যে ঢুকে গেল। তো এডি থরথর করে কাঁপতেছে, তার হাতে তার নিজের হ্যান্ডগানটা বের হয়ে আসছে, সে চিন্তা করছে কি করবে, এবং সে সাথে সাথে তার কোমর হাতাচ্ছে ফ্ল্যাশ লাইটের জন্য, তার ফ্ল্যাশ লাইটটাও আছে। এই সময় দেখলো বাতাসে আরেকটা ফাঁকা ফায়ার হলো এবং সেই গুলির প্রচন্ড শব্দ, মানে এবং একটা ফুলকি উঠছে দূর থেকে, এবং তারপর সে দেখলো যে ফাঁকা ফায়ার করে তার কাছে চলে আসতেছে, তাকে ওখান থেকে সাউন্ড দিতেছে, মানে একজন যে ওই তা বলে আর ইউ ওকে বলে সামনে আসছে। তো এডি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ায় ফ্ল্যাশ লাইট মারলো, দেখলো যে ওখানে 2-3জন গার্ড, তারা সেই তাদের যে সেই সাফারিটি ওখানকার সেখানকার 2জন আসলো। এডি উঠে বসলো, ইয়েস আই এম ওকে, হোয়াটস রং, হোয়াটস গোয়িং অন, জিজ্ঞেস করতেছে। তো তারা বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো আমাদের সাথে, পরের কথা পরে। তাকে নিয়ে গেল, কোনো কথা নেই, তারা কোনো কথা বলতেছে না, এডিকে নিয়ে গেল এবং একজন তার হাত ধরে রাখছে, নিয়ে আসলো, নিয়ে এসে তাকে একদম মানে পুরা জায়গাটা তাকে নিয়ে পারলো। এবং এডি দেখতেছে যে ওই সময় তাকে যখন নিয়ে আসতেছে এই বনভূমি পার হওয়ার সময় বাকি যে 2জন গার্ডের মধ্যে, ওই 2জন গার্ডের মধ্যে কিন্তু 3জন গার্ডের মধ্যে 2জনই কৃষ্ণাঙ্গ আর একজন হচ্ছে সাদা, এবং তারা পিছন ফিরে বারবার দেখতেছে, তাদের হাতে কিন্তু তাদের বন্দুক একদম লোডের বন্দুক, এবং পিছন ফিরে বারবার দেখতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, হাতে ফ্ল্যাশ লাইট। এরকম করতে করতে তাকে নিয়ে সেই তৃণভূমিতে বেরোলো যেখানে ঘাস, সেই সময় তারা ওই বাকি 2জন যে তারা ফিরে তাকাচ্ছে, এবং তারপরে তারা সরাসরি তাকে নিয়ে গেল সেই তারা দেখলো যে সেখানে তারা একটা এসইউভি নিয়ে আসছে, মানে খোলা এসইউভি যেটাকে আমরা জিপ গাড়ি বলি, সেটাতে উঠায় ফেললো তাকে। এডিকে উঠায় তাড়াতাড়ি তারা চলা শুরু করলো। চলার সময় তখন এডি জিজ্ঞেস করলো, ওখানে যে শ্বেতাঙ্গ যে লোকটা ছিল তাদের দলনেতা যে 3জনের মধ্যে, তাকে জিজ্ঞেস করলো, বললো যে মানে কি সমস্যা, কি আমি এখানে কি দেখলাম আর কি। তো সেই যে শ্বেতাঙ্গ সে আবার সাউথ আফ্রিকান, ওখানে নেটিভ, সে বলতেছে যে আপনি রুল ভাঙছেন, ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, মানে তো আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখান থেকে যাওয়ার জন্য না, বের হয়েছেন কেন? সে বলতেছে, এডি বলতেছে স্টপ দ্যাট ক্র্যাপ, আমি কি দেখছি সেখানে? বলে না 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 সেটা না, আপনি আমাদের জন্য বড় একটা রিস্কে ফেলছেন, আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের সমস্যা হয়ে যাবে এখানে। বলতে বলতে তাকে নিয়ে আসে, আনার পরে ওই লোকটা তখন তাকে বলে, তাদের যে একটা আলাদা ক্রাল ছিল যেখানে অফিস রুমের মতো, সেখানে তাকে বলে যে আপনি কি, মানে তাকে অনেক বকাবকি করে যে কেন বের হয়েছেন আপনি, আমাদের কত বড় রিস্ক, এটার জন্য আপনাকে পেনালাইজ করতে পারি আমরা, হ্যাঁ আপনাকে পেনালাইজ করতে পারি, আপনি আমাদের রিস্কে ফেলছেন, আপনার যদি কিছু হতো এটা আমাদের ইন্স্যুরেন্স ক্লেম করতে পারতো, আমাদের লোক আসতো না। তো এডি তখন সরি বলে যে আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারি নাই, আমার মতো আমি বের হয়ে গেছি, আমার কিউরিয়াসিটি খুব বেশি ভর করছিল, বলে যে হ্যাঁ আপনাদের মতো কিউরিয়াস মানুষের জন্যই সমস্যাগুলো হয় আমাদের এখানে, তারপরে কোন একটা সাফারি এলাকা বদনাম হয়ে যায় এবং আমাদেরও হয়তো আপনার জন্য। তো এডি বলে যে কি ব্যাপার, আমি কি দেখলাম, আমি কিন্তু একটা স্ট্রেঞ্জ জিনিস দেখছি, তোমরাও দেখছো নিশ্চয়ই, নাহলে গুলি কেন করছো তোমরা? তখন লোকটা বলে যে তোমাকে একটা ঘটনা বলি, এডিকে বলে যে আপনার একটা ঘটনা বলি, ঘটনাটা হচ্ছে যেটা, এই যে আপনারা দেখতেছেন যে পাশে ফরেস্ট, আপনাকে যেতে মানা করলো, দিনের বেলাও কিন্তু আমরা কাউকে নেই ওই জায়গায়, ওই জায়গাটা কিন্তু আসলে কার্সড, এটা মানে হন্টেড, যেটি বলেন হন্টেড, কার্সড। তো এডি বলে যে কিভাবে কার্সড? তখন বলছে কার্স হচ্ছে এইখানে একটা নারীকে দেখা যায়, বিশেষ করে একটা শ্বেতাঙ্গ নারী, সে আসলে শ্বেতাঙ্গ ঠিক না,
সে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মিশ্রণে একটা নারী। তো কিরকম, তো এডি বলে কিরকম, মানে এইটা কেমন কথা, এটা আমি তো জীবনে শুনি না এই ধরনের ঘটনা। বলে এইটা হচ্ছে এইখানে একটা সময় একটা ইংলিশ ফ্যামিলি থাকতো, আজ থেকে 100 বছর আগে, যখন নাকি এখানে কলোনি ছিল তখন থাকতো। এবং তাদের মধ্যে অনেক সেই ফ্যামিলি থাকতো বিকজ অফ লাইক তাদের এখানে কার্যক্রম ছিল, তারা এখানে সরকারের কাজেই আসছিল এখানে। তো সেইখানকার যে মহিলা, সে খুব গ্রিডি ছিল, খুব লোভী ছিল সে। তো সে তার ইংল্যান্ডে কিছু সম্পত্তির প্রাপ্তির জন্য বা তার কিছু স্বার্থসিদ্ধির জন্য এইখানকার একজন নায়াঙ্গার সাথে কথা বলে, যারা নাকি জাদু করে আর কি, এখানকার উইচ ডক্টর, যারা ম্যাজিশিয়ান, এরকম একজনের সাথে সে কন্ট্যাক্ট করে, কথা বলে। এবং সেই উইচ ডক্টর তাকে বলে যে এইখানে অনেক রকমেরই কিছু আছে, তোমাকে আমি হেল্প করতে পারি অনেক কিছু নিয়ে, বাট আমি তোমাকে করব না। তো সেই শ্বেতাঙ্গ মহিলা অনেক ভাবে তাকে কনভিন্স করে, সেই উইচ ডক্টরকে বা জাদুঘরকে অনেকভাবে সে কনভিন্স করে তাকে কাজ করে দেওয়ার জন্য। তখন সেই জাদুকর তাকে বলে, তুমি যখন এই কাজটা করবা, তুমি কিন্তু ইউ উইল মেক এ প্যাক উইথ দ্য ডেভিল, মানে ইসে বলে আর কি, তাকে বলে যে শয়তানের সাথে তুমি ডিল করবা তুমি, এবং সেটা কিন্তু খুব ভালো হবে না, এই ইভিল স্পিরিট উইল ইট ইউ, তোমাকে খেয়ে ফেলবে। তখন সেই মহিলা কিন্তু এটা কেয়ার করে না। তো যাই হোক, মহিলাকে তখন সেই কালো জাদুকর একটা রিচুয়ালের কথা বলে, সেই রিচুয়ালটা তাকে করতে হবে। তো সেই কালো জাদুকর বিশাল তার কাছে সে তার জন্য একটা উপঢৌকন চায়। তো ওই মহিলা বিশাল কিছু পাওয়ার জন্য, কারণ ইংল্যান্ডে তাদের বিশাল প্রপার্টির ব্যবস্থা ছিল বা ব্যাপার স্যাপার ছিল, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল, তো সেগুলো পাওয়ার জন্য সেও এখানে বেশ কিছু টাকা পয়সা, সে কন্টেস্টে কিছু না, মানে ইংল্যান্ডের কন্টেস্টে এখানে কিছু না, সে ব্যয় করে। তো এই জাদুকরকে দিয়ে সে কাজ করাতে, জাদুকর তার জন্য একটা কৃষ্ণাঙ্গ মহিলাকে নিয়ে আসে, সেখানে কৃষ্ণাঙ্গ মেয়েকে, কুমারী মেয়েকে নিয়ে আসে। আনার পরে সেখানে রিচুয়াল পারফর্ম করে সেই সাদা শ্বেতাঙ্গ মহিলাকে দিয়ে আর কৃষ্ণাঙ্গ মহিলাকে দিয়ে। এবং জাদুকর বলে যে এই যে মেয়েটার ওপরে অপদেবতা ভর করবে এবং সে তোমার উপরে ভর করবে, তোমরা এক হয়ে যাবা ফর দ্য টাইম বিং, এবং তোমরা অনেক কিছু তখন তোমার অনেক কিছু হয়ে যাবে কাজ, তুমি যা যা অনেক কিছু করতে পারবা, তোমার যা যা প্রয়োজন এরকম কিছু। তো এরকম কিছু ব্যাপার ঘটে। তো কোনো এক এরকম পূর্ণিমার রাতে সেই জাদুকর তাকে ওই জঙ্গলের মধ্যে, ওই জায়গাটার মধ্যে যে তার সাথে সেই রিচুয়াল পারফর্ম করে। যাই হোক, এই রিচুয়াল পারফর্ম করার পরে নাকি ওই মহিলা চেঞ্জ হয়ে যায় অনেক। যে শ্বেতাঙ্গ মহিলা ছিল, তার আচার আচরণ কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে যায়, তার হাজবেন্ডও তাকে চিনতে পারতো না, এবং সে পাগলের মতো হয়ে যায়, সে বাসা থেকে বের হয়ে যেত রাতের বেলা। এবং ইন দ্য মিন টাইম দেখে যে তারা ওখানে যে তাদের যে সম্পত্তি সংশ্লিষ্ট ব্যাপারগুলো ছিল ইংল্যান্ডে, সেগুলো কিন্তু দেখে যে তার ওই ফ্যামিলি, মানে ওই মহিলার হাজবেন্ড ফ্যামিলি, দেখে যে সেগুলো সবই তারা পাইছে ওখানে, দে হ্যাভ রিসিভড দ্যাট, তারা ওখানে পেয়ে গেছে অটোমেটিকলি। এই মহিলা এখান থেকে আর নিষ্কৃতি পাচ্ছে না এবং দিনে দিনে সে ওয়ার্স্ট অবস্থায় চলে যাচ্ছে। তো সেই শ্বেতাঙ্গ ভদ্রলোক যিনি ওখানে মানে কাজ করতেন থাকতেন, তিনি অনেকভাবে চেষ্টা করেন, তিনি সেই জাদুকরকেও ধরে নিয়ে আসেন, বলে যে তোমাকে কিন্তু আমরা বিচারের আওতায় নিয়ে আসবো, আমাদের সরকারের লোক দিয়ে বিচার করবো। তো জাদুকর তো কোনো পাত্তাই দিত না, তারা অন্যরকম, সে হাসতো, সে বলে যে তুমি আমাকে যে শাসাইছো এর জন্য তোমাকে আরো বিপদের সম্মুখীন হইতে হবে। তো একদিন রাতের বেলা সেই মহিলা নাকি বাসার থেকে বের হয়ে হেঁটে জঙ্গলে চলে যায়। তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হয় ভদ্রলোক, যে তার হাজবেন্ড। এবং দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে মানুষ চিৎকার চেঁচামেচি শুনে, একটা আর্তচিৎকার শুনে, এবং যখন যায় তখন সেই সাদা লোকটাকে, মানে শ্বেতাঙ্গ লোকটাকে মৃত অবস্থায় পায় পানির পাশে, ওই খালের পাশে পড়া দেখে। আর ওই মহিলাকে আর খুঁজে পায় না, সে মোটামুটি পুরাই ভ্যানিশড, তাকে আর খুঁজেই পায় না, তার কোনো ট্রেসই পায় না তার কেউ। তো বিভিন্ন ভাবে এটা নিয়ে তারা খোঁজ খবর করে, এবং তারা পরবর্তীতে ধারণা করে তাকে কোনো বন্য প্রাণী খেয়ে ফেলছে বা মেরে ফেলছে। তো আস্তে ধীরে সেই ফ্যামিলি তো ওখান থেকে মানে হয়ে যায়, তার নাই, তারা লোকটা মারা গেছে, মহিলাটাই, লোকটার সেই বডি চলে যায় ইংল্যান্ডে। তো মহিলাটাকে আর পাওয়া যায় না। তো যাই হোক, এরপর থেকে অনেক বছর ওই এলাকাটা ওরকমই থাকে, এবং ওখানে মানুষ উদ্ভট জিনিস দেখা শুরু করে। তার মাঝে ওই মহিলা, শ্বেতাঙ্গ মহিলাকে নাকি রাতের বেলা মানুষ দেখতে পেত, এবং সে নাকি মানুষকে ডেকে নিয়ে যেত এই ফরেস্টের ভেতরে, জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং তাকে যাকে নিয়ে যেত তাকে আর পাওয়া যেত না, তাকে তো অনেকেই সেটা বলতো যে কার্সড মহিলা আর কি সেই জায়গার, এবং এই জন্য ওই জায়গাটাকে মানুষ পরিহার করে যায় না। এমনকি সেখানকার যারা নেটিভ ছিল তারাও নাকি ওই জায়গাটাকে এড়ায় চলে, এবং তারা সেই জায়গাটাতে যেত না, এবং তারা গেলেও অনেক রকমের
চর্চা করতো সেখানে, তাদের মতো মানে ব্যবস্থা নিয়ে তারা যেত, ওদিক দিয়ে যেত না। এবং অনেকেই বলে যে সেই যে জাদুকর ছিল সে এবং তার পরবর্তী যে ডিসেন্ডেন্ট, তারাও নাকি মানুষ হিসাবে এক হয়ে যেতে পারে একজন, ওদের বিলিভ আর কি, সেখানকার বিলিভ যে তারা একজন আরেকজনকে সেই পুরানো তার পূর্বপুরুষকে তার ভেতরে নিয়ে নিতে পারে আর কি। তাদের ভেতরে এরকম একটা আছে, পূর্বপুরুষের সোলটাকে তারা নিয়ে আসতে পারে একসাথে এক হয়ে যেতে পারে তারা। তো তারা এটা বিলিভ করতো, উইচ ইজ তাদের বিলিভ। তো এই ব্যাপারগুলা এই এডিকে বলা হয়, সেই যে ভদ্রলোক ছিল সেখানকার সে ইনচার্জ, সে বলে। তো এডি শুনে বেশ অবাক লাগে তার কাছে এবং স্টোরিটা বেশ ইন্টারেস্টিং লাগে। তো সে বলে যে তাহলে তোমরা যে এখানে সাফারি ক্যাম্প করছো, বলে আমরা তো করছি, আমরা তো কাউকে যেতে দিই না, আমরা ওখানে বলি যে ওখানে যাওয়া যাবে না, ওখানে আমরা দিনের বেলা ওখানে কাউকে নেই না, আমরা এই দিকটা তাদেরকে দেখাই, ঘুরাই ফিরাই এরকম, এবং সাধারণত যায় না। অতীতে মানুষ হয়তো এক সময় এখানে দুর্ঘটনার শিকার হয়েছে একটা দুইটা, বাট এগুলো আমাদের লেভেলের মধ্যে পড়ে না। তো আমরা কিন্তু খুব কেয়ারফুলি এই সাফারি ক্যাম্প রান করি, এখানে আমরা এগুলো হইতে দিই না। তুমি একটা কিউরিয়াস মানুষ, তুমি বের হয়ে ওখানে চলে গেছো, এবং এটার কিন্তু পরবর্তীতে দেখবা তোমার মধ্যে কোনো কনসিকুয়েন্সেস আসতে পারে। তো যাই হোক, ওই ঘটনা শুনে এডি ওই দিন রাত পার করে। তো এই তৃতীয় দিন রাতের বেলা এডিদের থাকার পালা, ওই দিন তারা তাদের কটেজে ফিরে গেছে, মূল যেখানে তাদের যে ফ্যাসিলিটি থাকার। তো সেখানে যখন নাকি রাতের বেলা তারা ঘুমাইছে, এডি নাকি রাতের বেলা তার দরজার মধ্যে নক শুনতে পায়, মানে তার রুমে দরজায় নক হচ্ছে এবং ঠক 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 ঠক। তো তার ওয়াইফ তাকে বলে, ভিকি বলে যে এই দরজায় কে আসছে, রুম সার্ভিস মনে হয়। তো এডি যে দরজা খুলে দেখে কেউ নাই, পুরা ফাঁকা, মানে ওই করিডোরের মধ্যে কোনো মানুষ নেই, এবং করিডোরটা কিন্তু খোলা করিডোর ছিল, মানে বের হলে একটা বারান্দার মতো আর কি। বের হয়ে দেখতেছে সামনের কম্পাউন্ডে মানুষজন নাই, কিছু নাই। আবার দরজা লাগায় দেয়। তো এরপরে ওরা যখন আবার শোয়, আবার নাকি দরজায় নক হয় এবং এডি জিজ্ঞেস করে হুজ দেয়ার। তখন নাকি ওই পাশ থেকে ওই যে নারী কণ্ঠ শুনছিল, সেই নারী কণ্ঠ শুনে এডি ওপেন দ্য ডোর, এবং এই কণ্ঠ নাকি এডির সাথে তার ওয়াইফও শুনছে, এবং তারা খুবই ভয় পেয়ে যায়। এবং এরপর থেকে এডি মাঝে মাঝে ঘুমানো, এরপর দিন তারা চলে আসে ওই জায়গার থেকে, বাট এডি নাকি এরপর থেকে ঘুমাইলে তার মধ্যে অনেক রকম হইতো, দুঃস্বপ্ন দেখতো এবং সে দাঁত মুখ খিচায় উঠতো, তার খুব খারাপ অবস্থা হইতো। তো এডিকে পরবর্তীতে তারা, এডি যখন ইংল্যান্ডে ফিরে যায়, তখন সে ওখানে যে চার্চে যায় এবং সেখানে এক ফাদারের সাথে কথা বলে। তাকে সে ফাদার দেখে বলে যে তোমার মধ্যে ডিমনিক পজেশন আসা শুরু করছে, তোমাকে আমাদের এক্সোরসিজম করতে হবে, দেখা যাক। এডির উপরে নাকি এরকম অনেক রকম ট্রিটমেন্ট তারা করে। যাই হোক, এডি এবং ভিকিকে পরবর্তীতে আবার সাউথ আফ্রিকায় ব্যাক করতে হয়, কারণ তাদের এই যে পূর্বপুরুষের যে ব্যবসা ইত্যাদির জন্য। তো সেগুলোর জন্য তারা ব্যাক করে অন্য জায়গায়, মানে ডিফারেন্ট জায়গায়, তারা তো ওই জায়গার কাছেও না। সেখানেও নাকি এডি উল্টা পাল্টা জিনিস দেখতো, এবং সেখানে এসেও তারা ওই চার্চে এসে ফাদারের কাছ থেকে হেল্প নিছে। তারপরও উদ্ভট জিনিস এডি এরকম দেখে, এবং এডি নাকি অনেক সময় রাতের বেলা দেখে যে সে যখন বাসায় ফিরে তার সামনে, তার গাড়ির সামনে দাঁড়ায় যেত। এডি তখন সাথে সাথে সে তার মতো সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে এবং অনেক রকম বিপদ থেকে সে বেঁচে গেছে এবং সে ভয় পেত। তো এরপর থেকে এডি রাতের বেলা কোথাও গেলে সে চেষ্টা করতো, দিনের বেলা কোথাও গেলে চেষ্টা করতো সন্ধ্যার মধ্যে ব্যাক করে আসতে। তো সন্ধ্যা হয়ে গেলেই তার জন্য এটা ভয়েরই দাঁড়ায়, এবং সে প্রায় উল্টাপাল্টা ভয়ের এই ধরনের জিনিসপত্র ঘটে। এবং তার যে এখনো যে সে যে বাসায় থাকে, এই বাসার আশেপাশের প্যারামিটারের মধ্যেও নাকি অনেক সময় সে ভয় পায়, তার কাছে মনে হয় তার আশেপাশে ওই মহিলাটা আছে। তো এই কারণেই এডি আসলে ওই দিন যখন চলে আসছে এই দোকানটাতে এবং এসে রোমেলের দোকানে সে দাঁড়ায়, সে মোটামুটি ভয় পাইতেছিল। সে আর রাতের বেলা একা ব্যাক করতে যাচ্ছিল না, কারণ তার যে রাস্তাটা বাসায় ব্যাক করা, সেটা মোটামুটি একটা নির্জন রাস্তা। তো যাই হোক, রোমেলকে এইসব ঘটনা বলার পর রোমেল খুবই ইন্টারেস্ট ফিল করে, এবং সে রোমেল নিজেও খানিকটা ভয় পেয়ে যায়। তো রোমেল তাকে বলে যে ইউ নো হোয়াট, তোমাকে আমার গাড়িতে নিয়ে চলতে আমার নিজেরই ভয় লাগতেছে। সো এক কাজ করি, তুমিও তোমার ট্রাক নিয়ে চলো, আমি আমার গাড়ি নিয়ে চলি, একসাথেই যাই দুইজন, অসুবিধা নাই। তুমি তোমার মতো চলে যাও ওইটুক রাস্তা, আর আমি আমার মতো আমার বাসায় ব্যাক করে চলে আসবো। আমি আসলে তোমার বাসা পর্যন্ত আর যেতে চাচ্ছি না। তো এডি হেসে দেয় বলে আসলে তুমি তো আরো বড় চিকেন দেখা যায় আমার থেকে। তখন বলে যে না আসলে চিকেন না, আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে তোমার। যাই হোক, তারপর তারা যখন স্টোর ক্লোজ করে রোমেল এডিকে নিয়ে তার সাথে যায়। রোমেল আসলে ওই দিন সাহস করে আর কি সে যায়, এডির একদম বাসা বন্ধই যায়। আসলে এডির বাসাও যেই জায়গাটা, সেই জায়গাটাও বেশ নির্জন। তো রোমেল যখন নাকি এডিকে তার বাসা বন্ধ এগিয়ে দিয়ে তার গাড়ি নিয়ে ব্যাক করে আসতেছিল, তার কাছেও ভয় লাগতেছিল। সে এডিকে ওয়েভ করে চলে আসে এবং তারা
মোটামুটি নাম্বার এক্সচেঞ্জ করে কথাবার্তা হয়। তো যাই হোক, সে ব্যাক করে রাতের বেলা আসে। তো রুমেল তিনি বলছেন যে রাতের বেলা তার কাছে বেশ ভয় লাগতেছিল এদিকে ড্রপ করে আসার সময়, কারণ বিশেষ করে একটা রাস্তা দিয়ে সে আসতেছিল, সেই রাস্তার দুই পাশটা বেশ গাছগাছালি। তার কাছে বারবারই মনে হচ্ছিল যে এডি যেরকম বলছে এরকম রাস্তার সামনে সে কিছু একটা দেখে ফেলবে, কিন্তু মানে আল্লাহর রহমতে সে কিছু দেখে নাই। তো রুমেল বাসায় চলে আসে, মানে সাবধানে চলে আসে এবং তার মতো সে বাসায় ফিরে। তো রোমেল বলছে যে ওইখানে আরো অনেক এরকম ঘটনা, এডির ঘটনা ছাড়াও সে এরকম আরো অনেক ছোটখাটো অন্যান্য রকমের ঘটনা সে শুনছে। সে বলছে যে এইখানে কিন্তু অনেক রকমের ঘটনা আছে এবং আমি আপনাকে আস্তে ধীরে আরো কিছু শেয়ার করব। তো যাই হোক, এরকম কিছু ঘটনা আমি যদি পাই আপনাদের সাথে আবারও শেয়ার করে ফেলবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি আজ থেকে প্রায় 10 বছর আগে একটি ঘটনা আপনাদের বলতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের পাশের একটি ছোট্ট গ্রামে। এতদিন কাউকে বলিনি, কারণ মানুষ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আজও গভীর রাতে সেই শব্দগুলো কানে ভেসে আসে আর ঘুম ভেঙে যায়। আমাদের গ্রামের নাম ছিল শালবন। চারদিকে ধানের ক্ষেত, মাঝখানে রাস্তা, আর গ্রামের এক প্রান্তে প্রায় 300 বছরের পুরনো একটি বিশাল বট গাছ। সবাই তাকে বটতলা বললেই চিনত। গ্রামের বয়স্ক লোকেরা বলতো সূর্য ডোবার পর কেউ যেন ওই বট গাছের কাছে না যায়, কারণ মাঝরাতে সেখানে নাকি কান্নার শব্দ শোনা যায়। আমরা ছোটবেলায় এসব গল্প শুনতাম, ভাবতাম এগুলো মানুষকে হয়তোবা ভয় দেখানোর জন্য। একদিন শহর থেকে আমার বন্ধু সুমন বেড়াতে এসেছে। রাতে আমরা গল্প করতে করতে বটতলার কথা বললাম তাকে। সে হেসে বলল, চল আজ রাতেই দেখি কে কাঁদে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু বন্ধু অনেক জোরাজুরি করতেছিল। রাত তখন প্রায় 11:30। চারদিকে একবারে নিস্তব্ধ, দূরে শুধু ঝিঝি পোকার ডাক। আমরা দুজন টর্চ হাতে ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটতে শুরু করলাম। যতই কাছে যাচ্ছিলাম বাতাস ততই ঠান্ডা হচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম আশেপাশে কোনো ঝিঝি পোকার শব্দ নেই, কুকুরের ডাকও থামে গেছে। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক নারীর গান, খুব ধীরে, তারপর একটু জোরে, বাঁচাও। আমি আর সুমন একে অপরের দিকে তাকালাম। আমার হাত কাঁপছিল। সুমন ফিসফিস করে বলল, শুনলি? আমি মাথা নাড়ালাম। আমরা টর্চের আলো বটগাছের দিকে ফেলতেই দেখি গাছের ঝুড়ি নড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে একটুও বাতাস নেই। ঠিক সেই মুহূর্তেই টর্চের আলোতে সাদা কাপড় পরা একটি অবয়ব গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার মুখ দেখা যাচ্ছিল না, সেই এক দৃষ্টিতে আমাদের দিকেই দাঁড়িয়ে রইল। আর তখনই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত শুরু হলো। সাদা অবয়বটি একদম নড়ছিল না, মনে হচ্ছিল সে শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে। সুমন সাহস করে চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না। হঠাৎ অবয়বটি ধীরে ধীরে পিছনের দিকে যেতে শুরু করলো, কিন্তু তার পা নড়ছিল না। মনে হচ্ছিল সে মাটির উপর ভেসে আসে। আমরা ভয়ে জমে গেলেও কৌতূহল আমাদের টেনে নিয়ে চলল। কিছুটা দূরত্ব রেখে আমরা তার পিছু নিলাম। বটগাছের পিছনে ছিল একটি পরিত্যক্ত বাঁশঝাড়। দিনের বেলাতেও সেখানে খুব কমই মানুষ যেত। রাতের অন্ধকারে জায়গাটি আরো ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই ঠক ঠক আওয়াজ আসছিল, কেউ যেন বাঁশে আঘাত করছে। চারদিকে টর্চের আলো ফেললেও কাউকে দেখা গেল না। সুমন হঠাৎ আমার হাত শক্ত করে চেপে ধরল, কাপা গলায় বলল, রাকিব, পেছনে তাকাস না। আমি অবাক হয়ে বললাম, কেন? সে কোনো উত্তরই দিল না। ধীরে ধীরে আমি পিছনে তাকালাম। আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে আছে সেই সাদা অবয়ব, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখ বলতে কিছুই নেই, দুই চোখের জায়গায় শুধু গভীর কালো অন্ধকার, আর ঠোঁটের কোণ থেকে কালচে রঙের তরল গড়িয়ে পড়ছে। সে কোনো শব্দ করছে না,
শুধু মাথাটা আস্তে আস্তে একদিকে কাত করে আমাদের দিকে দেখছে। হঠাৎ চারপাশে একসঙ্গে গ্রামের সব কুকুর চিৎকার করে উঠল। একই সঙ্গে টর্চের আলোও নিভে গেল। চারদিকে শুধু ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো এক ফিসফিস কণ্ঠ, এত বছর পর আবার কেউ এসেছে। আমি আর সুমন বুঝে গেলাম আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে ফিরে আসা খুব সহজ হবে না আমাদের জন্যে। আমরা দুজনেই দিশেহারা হয়ে পড়লাম। টর্চ নিভে গেছে, চারপাশে ঘন অন্ধকার, শুধু সেই ফিসফিস কণ্ঠস্বর বারবার ভেসে আসছে, ফিরে যাও, না হলে তোমরাও আর ফিরতে পারবে না। সুমন আমার হাত ধরে বলল, দৌড় দে। আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পর দৌড়ানোর পর বুঝলাম আমরা আবার সেই একই বট গাছের সামনে এসে দাঁড়িয়েছি। আমি হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালাম, খুব গভীরভাবে ভাবলাম এটা কিভাবে সম্ভব। আমরা তো সোজা রাস্তা ধরেই দৌড়িয়েছিলাম। হঠাৎ গাছের ডাল ধূপ করে একটা পুরনো লণ্ঠন মাটিতে পড়ল। লণ্ঠনটি নিচ থেকেই জ্বলে উঠল, আর হলদে আলোয় দেখা গেল মাটিতে অসংখ্য পায়ের ছাপ। কিন্তু সেগুলো মানুষের স্বাভাবিক পায়ের ছাপ নয়, সবগুলোই উল্টো দিকে। ঠিক তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল করিম চাচা। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, তোরা এখানে কেন? তোদের তো অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। আমি কাঁপা গলায় বললাম, চাচা ওটা কে? চাচা কিছুক্ষণ চুপ করে বললেন, প্রায় 40 বছর আগে এই বটতলার পাশে এক নববধূ রহস্যভাবে নিখোঁজ হয়েছিল। তারপর থেকেই মাঝরাতে কান্নার শব্দ শোনা যায়। যারা সেই কান্নার পিছু নিয়েছে তাদের কেউ স্বাভাবিকভাবে আর ফিরে আসতে পারেনি। আমরা কথা বলছি, এমন সময় হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারের ভিতর আবার সেই নারী কণ্ঠ শোনা গেল, সে মিথ্যা বলছে। আমরা ধীরে ধীরে করিম চাচার দিকে তাকালাম, কিন্তু সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। সেখানে আর কোনো মানুষ নেই, শুধু পড়ে আছে একটি পুরনো লাঠি। আর গ্রামের লোকদের মতে করিম চাচা তো 5 বছর আগেই মারা গেছেন। আমার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। করিম চাচার লাঠিটা মাটিতে পড়েছিল। আমি কাপা হাতে সেটি তুলতেই হঠাৎ চারপাশে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। তারপর দূরের মসজিদ থেকে রাত 3টার আজানের মতো একটি শব্দ ভেসে এলো। কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল, আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন তো অনেক আগেই অসুস্থ হয়ে শহরে চলে গেছেন, তাহলে এই আজান দিল কে? সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাকিব, আমাদের দিকে কেউ আসছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম, দেখি কুয়াশার ভিতর থেকে একের পর এক সাদা পোশাক পরা কয়েকটি অবয়ব এগিয়ে আসছে। তারা কেউ হাঁটছে না, মাটির উপর ভেসে আসে, তাদের মাথা নিচু। কিন্তু আমাদের দিকে কয়েক হাত দূরে এসে সবাই একসঙ্গে মাথা তুলে তাকালো। তাদের কোনো মুখ ছিল না, চোখ ছিল না, শুধু কালো গভীর ফাঁকা গর্ত। হঠাৎ তারা একসঙ্গে হাত তুলে বটগাছের দিকে ইশারা করলো। আমরা তাকিয়ে দেখি বটগাছের সবচেয়ে মোটা ডালের উপর একজন বৃদ্ধা বসে আছে। তার এলোমেলো সাদা চুল বাতাসে উঠছে। সে ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে অস্বাভাবিক এক হাসি দিল। তারপর কর্কশ গলায় বলল, তোরা সত্য জানতে এসেছিস, তাহলে শেষ পর্যন্ত দেখেই যা। এই কথার সঙ্গে সঙ্গে মাটিতে প্রবল কম্পন শুরু হলো। বটগাছের শিকড় যেন জীবন্ত সাপের মতো মাটির উপর নড়তে লাগলো। একটি মোটা শিকড় হঠাৎ সুমনের পা জড়িয়ে ধরলো। সে চিৎকার করে উঠল, রাকিব, আমাকে বাঁচা। আমি সর্বশক্তি দিয়ে তাকে টানতে লাগলাম, কিন্তু শিকড়টি তাকে ধীরে ধীরে বটগাছের অন্ধকার গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আর সেই গর্তের ভিতর থেকে ভেসে আসছিল শত শত মানুষের কান্না। আমি ঠিক তখনই বুঝে গেলাম, আজ যদি সুমনকে ছাড়াতে না পারি তাহলে আর কোনোদিনও এই পৃথিবীর আলো দেখতে পারবে না। আমি প্রাণপণে সুমনের হাত ধরে টানতে লাগলাম, কিন্তু বটগাছের শিকড়ের শক্তি ছিল খুবই অস্বাভাবিক। যতই টানছি ততই মনে হচ্ছিল কেউ নিচ থেকে আরো জোরে টেনে নিয়ে যাচ্ছে। সুমনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে কাপা গলায় বলল, রাকিব, আমাকে ছেড়ে দে, না হলে তুইও মরবি। আমি কিছুতেই ওর হাত ছাড়লাম না। ঠিক তখনই করিম চাচার পুরনো লাঠিটা আমার হাত থেকে হঠাৎ নিচ থেকেই আলো ছাড়তে শুরু করলো। সেই আলো পড়তেই শিকড়গুলো কেঁপে উঠল। মুহূর্তের জন্য সুমনের পা ছেড়ে দিল।
আমি সুযোগ বুঝে সুমনকে টেনে দূরে নিয়ে এলাম। আমরা দুজনেই হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। বটগাছের কাণ্ডে হঠাৎ একটি লম্বা ফাটল দেখা দিল। ধীরে ধীরে ফাটলটা বড় হতে লাগলো। ভিতর থেকে বেরিয়ে এলো পচা মাটির গন্ধ আর বরফের মতো ঠান্ডা বাতাস। তারপর সেই অন্ধকারের ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করলো অনেকগুলো অবয়ব মানুষ। কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ নারী, কেউ আবার শিশু। তাদের মুখ একই রকম আতঙ্ক। তারা একসঙ্গে হাত বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলল, পালাও, ও জেগে উঠেছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই পুরো বটগাছ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। গাছের উপর বসে থাকা বিদ্যা হঠাৎ বিকট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বটগাছের কাণ্ডের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো প্রায় 10 ফুট লম্বা একটি কালো অবয়ব। তার চোখ দুটো আগুনের মতো লাল, হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর তার মুখে ছিল মানুষের মতো নয়, ভয়ঙ্কর এক বিকৃত হাসি। সে কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে আমাদের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে তার মাটি কেঁপে উঠছিল। আমি আর সুমন বুঝে গেলাম, এবার শুধু দৌড়ে বাঁচা যাবে না। এই রাত শেষ হওয়ার আগেই আমাদের জানতে হবে এই বটতলার অভিশাপের আসল রহস্য কী।